এই ছোট লোকের বাচ্চা, রুমে নক না করে ঢুকলি কেন? কথাটা বলেই মিমি এসে তিশানের গালে কষিয়ে দুটো চড় মারে। চড়ের শব্দে যেন বাসর ঘরের স্তব্ধতা ভেঙে যায়। তিশান চুপচাপ গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। তার চোখ দুটো বিস্ময় আর যন্ত্রণায় বড় হয়ে ওঠে। তিশান ভাবতেই পারেনি স্বপ্নের বাসর ঘরে এসে এভাবে সদ্য বিবাহিত বউয়ের হাতে তাকে চড় খেতে হবে। তার সমস্ত শরীর যেন তখনও জ্বরের আঘাতে থরথর করে কাঁপছে। তিশানের এই নির্বাক সংকুচিত ধাক্কা দেখে মিমি আরও রেগে ওঠে। তার চোখ দুটোতে যেন আগুন ঝরতে শুরু করেছে। দাঁড়িয়ে আছিস কেন সঙ্গের মতো? দূর হয়ে যা সামনে থেকে। ভাত জোটে না খেতে আবার আসছে বিরিয়ানি মারতে। তোর যোগ্যতা আছে আমাকে বিয়ে করার? কোন সাহসে এসেছিস বইয়ের কাছে? রুমে নক না করে ঢোকার সামান্য অজুহাতে তিশানকে চড় মেরেছে মিমি, কিন্তু তার কথায় প্রতিটা বাক্য তিশানের হৃদয়কে আরও গভীরভাবে আঘাত করে। বিয়ে হবার পর মিমি এখন তাকে এ ধরনের চরম অপমানজনক কথা শোনাচ্ছে। তিশান কয়েক সেকেন্ড মিমির দিকে তাকিয়ে থাকে। তার চোখে জমা হয় নীরব জিজ্ঞাসা, এই বুঝি ভালোবাসা? এই বুঝি তার স্বপ্নের পরিণতি? আপু, বিয়ের আগেও তো আমি তোমাকে ভালোবাসতাম। এভাবে হঠাৎ বিয়েটা হয়ে গেছে, তখনও তুমি অবহেলা করতে, এখনও করছো। একটু কি আমাকে ভালোবাসা যায় না? একটু সম্মানও কি পেতে পারি না বর হিসেবে? ভালোবাসা? তোর মতো ছেলেকে? এই, তোর আছে নাকি? ছোট লোক গরিব কথাকার। আমাকে ভালোবাসার যোগ্যতা ছিল তোর? তোর সাহস কত তুই আমাকে ভালোবাসার কথা বলিস? আর সম্মান? তোর মতো একটা ফালতু গরিব ছেলেকে কিসের সম্মান করব? আমার সাথে কথা বলতে পারিস এটাই তো নেই। মিমি যেন থামতেই চায় না। তার কণ্ঠস্বর আরও চড়া ও তিক্ত হয়ে ওঠে। তিশানকে কথা শোনাতে তার অনেক বেশি ভালো লাগে। সে আরও বলে, শোন, বিয়ের আগে কি আমি জানতাম নাকি যে তুই আমার খালাতো ভাই হোস? যদিও তুই সৎ খালাতো ভাই, তোর বাবার দ্বিতীয় পক্ষের স্ত্রীর ভাতিজা তুই। তুই ভাবিস তোর সামান্য একটা সম্পর্ক দিয়ে আমার মতো মেয়ের পাশে থাকার অধিকার তোর জন্মেছে? তোর পারিবারিক অবস্থাটা একবার দেখ। তোর ঘরে তো আমার শাশুড়িরও সৎ, আর তার উপরে তুইও একটা আকাম্মা। আমাকে বিয়ে করার স্বপ্ন তুই দেখলি কি করে? আমার খালা চাইছে দেখেই হয়েছে। তাতে কি আপু, একটু আদর ভালোবাসা কি পেতে পারি না? আমি তো মন থেকে চেয়েছিলাম তোমাকে। আমাদের সম্পর্কটা হয়তো একটু জটিল, কিন্তু ভালোবাসার জন্য কি সব হিসেব করতে হয়? প্লিজ, আমার দিকে এইভাবে তাকিও না। না, পারিস না, কোনোভাবেই না। তুই আমার স্বামী না, তুই আমার জীবনের সবচেয়ে বড় বোঝা। দূরে যা এখান থেকে। আমাকে কখনো ছুবি না, বউ হিসেবে দেখবিও না। আমি তোকে স্বামী হিসেবে মানি না, বুঝেছিস? কাছে ঘেসলে না তোর নামে এমন কেস করব, তুই কি জানিস তোর উপরে আমার কতটা ঘৃণা জমে আছে? মিমির চোখ তখনও রাগে জ্বলজ্বল করছে। তার ঠোঁটের কোণে ফুটে ওঠে তিশানের প্রতি তীব্র অবজ্ঞার হাসি। সে আবারও বলে, পুলিশ রিমান্ড এইসব নিশ্চয়ই কেমন হবে? আমার বাবার ক্ষমতা সম্পর্কে তোর তো ধারণা আছেই। সামনে থেকে যা, ঝামেলা করিস না। মনে রাখিস, আমি চাইলে তোর জীবন নরক করে দিতে পারি। কাবেরীর টাকা শোধ করার ক্ষমতা নেই আইসে বড় হতে। টাকাগুলো তো তোর ওই সৎ ভাই দিয়েছে, তাই না? তোর নিজের কি আছে? যা, সর আমার চোখের সামনে থেকে দূর হ। তোর মতো একটা ছোট লোক মানুষকে আমি কিভাবে সহ্য করব, ভাবতে আমার গাটা ঘিনঘিন করে উঠছে। মিমির মুখ থেকে এমন কঠোর ও ঘৃণা মিশ্রিত কথা শুনে তিশান কেঁদে ফেলে। তার চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ে। তার ভিতরের সমস্ত আশা যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায়। এত অপমানের পরেও মিমিকে ভালোবাসার এই শাস্তি, এই সে মাথাটা নিচু করে বাসর ঘর থেকে দ্রুত বাহিরে উঠানে চলে আসে। তিশানের ইচ্ছে করে এখনই মরে যেতে। এই পৃথিবীতে তার থাকার আর কোনো কারণ খুঁজে পায় না সে। সৎমায়ের অবহেলা আর মিমির ঘৃণা, এই দুয়ের জাতাকলে তার জীবন পিষে যাচ্ছে। রোজ সৎমায়ের নির্যাতন সহ্য করতে না পেরে যখন নিজেকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করে, তখনই তার চোখের সামনে মিমির সেই প্রিয় চেহারাটা ভেসে উঠত। মিমির প্রতি ভালোবাসা তাকে সব সময় বাঁচিয়ে রাখত, কিন্তু আজ সেই মিমি তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। অথচ এই মিমিকে ভালোবেসে সে কখনো নিজেকে মারতে পারেনি। মিমির সাথে তার বিয়েটা বেশ অদ্ভুতভাবেই ঘটেছে। মাত্র 2 দিন আগেও সৎমা তাকে যাচ্ছে তাই কথা শুনিয়েছে। সেই সৎমায়ের আপন বোনের মেয়ের সাথেই যে তার বিয়ে হবে, এটা তিশান কখনো ভাবেনি।
দুই পরিবারের মধ্যে সম্পর্কটা কেমন যেন ঠুনকো আর স্বার্থের। এই বিয়ে তার কাছে কোনো ভালোবাসার বন্ধন নয়, বরং আরও বড় এক বন্দিশালা বলে মনে হয়েছে। উঠানের এক কোণে চুপ করে দাঁড়িয়ে থাকে তিশান। তার মনে হয় সে বুঝি পৃথিবীর সবচেয়ে একা ও ব্যর্থ মানুষ। তার সারা শরীরে তখনও জ্বরের ব্যথা, আর তার হৃদয়ে মিমির কথার তীব্র অপমান। এই যন্ত্রণা নিয়ে সে আর কতকাল বাঁচবে? তার জীবন এখন এক দুর্বিষহ অভিশাপের নাম। দুদিন আগেও এমন ঘটেছে, মাসখানেক আগে। ওই হারামির বাচ্চা, বাড়ির কাজগুলো কে করবে শুনি? নবাবজাদার মতো শুয়ে আছিস কেন? দূর হয়ে যা সামনে থেকে এখনই। কথাটা বলেই তিশানের সৎ মা সীমা বেগম এসে তিশানের গালে কষিয়ে চড় মারে। চড়ের চোটে তার গালটা একদম রিরি করছে। সে যেন কেঁপে ওঠে। তার শরীরের প্রতিটা শিরা উপশিরা অসহ্য যন্ত্রণায় টানটান হয়ে আসে। সৎ মা সীমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে সে। তার মা বহু আগেই মারা গেছে। মা চলে যাবার পর তার বাবা আরেকটা বিয়ে করে আনে। সেই মহিলাটাই এখন তিশানকে এমন অবহেলা ও নির্যাতন করে। তিশানের প্রতি তার কোনো মায়া নেই, যেন সে এই বাড়ির বোঝা। সারাদিন কাজ করেও তার নিস্তার মেলে না। ক্ষুধার্ত পেটে সে এখন দাঁড়িয়ে আছে। তার শরীরে এখন প্রবল জ্বর, শরীর একদম দুর্বল, মাথাটা বনবন করে ঘুরছে। সামান্য জ্বরের কারণে আজ সকালে সে ঠিকমতো কাজ করতে পারেনি। তিশানকে দাঁড়িয়ে থাকতে দেখে সীমা বেগম আবারও বলে ওঠে, যেন তার ক্রোধ এতটুকুও কমেনি। ওই হারামির বাচ্চা, জানোয়ার, দাঁড়িয়ে আছিস কেন? দূর হ সামনে থেকে। তিশান আর কিছু বলে না। তার শরীর এত দুর্বল যে প্রতিবাদ করার শক্তিটুকুও তার অবশিষ্ট নেই। সে জানে এই বাড়িতে তার কোনো আশ্রয় নেই, সান্ত্বনা নেই। তার সৎমা তাকে প্রতিদিন এভাবেই অপমান করে আর আঘাত করে। সীমা বেগম তাকে আজ খেতেও দিল না, কারণ আজ তার জ্বর এসেছিল, আর তাই সে সকালে কাজ করতে পারেনি। তার মনে হয় সামান্য একটু জ্বরের জন্য তার খাওয়াটাও জুটবে না। না খেয়ে দুর্বল শরীর নিয়েই তিশান ভার্সিটিতে চলে আসে। তার মাথা ব্যথা করছে এবং শরীর কাঁপছে। ভার্সিটির গেট পেরোনোর পরই সে চারপাশে তাকায়, কারণ এখানেই পড়ে তার খালাতো বোন মিমি। মিমিকে দেখলেই তার যত দুঃখ কষ্ট আর হতাশা যেন কিছুটা হলেও দূর হয়। সে মিমিকে ভালোবাসে। মিমিকে দেখেই সে কাছে যায়। মিমি সেজেগুজে আসছে, তার চোখে মুখে আত্মবিশ্বাস আর তারুণ্যে দীপ্তি লেগে আছে। পিছন থেকে তিশান ডাক দেয়, মিমি, দাঁড়াও প্লিজ। কি হয়েছে তোর? আমাকে কেন এত বিরক্ত করছিস? আমি তো ভালোবাসি তোমাকে। কি ভালোবাসিস? কথাটা বলেই ঠাস করে তিশানের গালে একটা চড় মারে মিমি। দ্বিতীয় আরেকটা চড় মারতে হাত বাড়ায়। তিশান সরে আসে। মিমির চড় তার জন্য আরও বেশি যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। জ্বর আর প্রথম চড়ের ব্যথা তখনও তার গালে রিরি করছে। এর উপর মিমির চড় যেন তার সহ্য ক্ষমতার শেষ সীমাটুকুও কেড়ে নেয়। তবুও সে তার ভালোবাসার কথাটা বলতে ছাড়বে না। এই দুর্বলতা আর যন্ত্রণার মধ্যেও তার মন কেবল মিমিকেই চায়। মিমি, তুমি যতই থাপ্পড় মারো না কেন, তারপরও বলবো আমি তোমাকে ভালোবাসি। তিশান সবসময় ভাবে মিমির হাতে মার খাও তার কাছে এক প্রকার ভালোবাসা। তিশান বুঝতে পারে মিমিকে সে আজকে যে উপায়ে ভালোবাসার কথা বলছে, গত 6 মাস ধরে সে একই উপায়ে কথা বলে এসেছে, আর তার বিনিময়ে আজকের মতো থাপ্পড় উপহার পাচ্ছে। এই অপমান তার কাছে নতুন নয়। আসলে তোর বাবা মার ঠিক নেই, এর জন্যই গত 6 মাস ধরে বিরক্ত করছিস। মিমির এই কথাটা তিশানের কানে বাজের মতো লাগে। তার বাবার প্রতি তার গভীর শ্রদ্ধা, আর মা তো মরে গিয়েও তার কাছে পবিত্র। এই কথা সে সহ্য করতে পারে না। এতক্ষণ ধরে সৎ মায়ের হাতে মার খেয়ে ক্ষুধার্ত আর জ্বরের যন্ত্রণায় যে রাগ সে মনে পুষে রেখেছিল, মিমির এই কথাগুলোর সেই রাগ যেন বাঁধভাঙা বন্যার মতো বেরিয়ে আসে। বাবা মাকে অপমান করার এই সাহস মিমি কিভাবে দেখালো? এই অপমান সে কোনোভাবেই মেনে নিতে পারে না। কি বললি? এত বড় সাহস তোর? আজ এমন হাল করব যা জীবনেও ভুলতে পারবি না। তিশান কথা বলে মিমিকে প্রচণ্ড জোরে ধরে হিচড়ে স্কুল রুমে নিয়ে যায়। ছাড় বলছি। চুপ।
আর একটি কথাও তুই বলবি না। আমার বাবা মায়ের নামে কলে দিস। আমাকে প্লিজ ছেড়ে দাও, প্লিজ। তিশানের মাথা তখন কাজ করছে না। তার চোখের সামনে কেবল ভেসে ওঠে সৎ মায়ের দেওয়া মার আর মিমির বলা অপমানজনক কথাগুলো। তার ভিতরে সমস্ত রাগ আর হতাশা যেন এক দানবের রূপ নেয়। সে মিমির কোনো কথাই শোনে না। আজ তোকে বোঝাবো কি করতে পারি আমি। আমার এমন সর্বনাশ করো না, তোমার পায়ে পড়ছি। মিমি তখনও চিৎকার করে কাঁদতে থাকে এবং তাকে অনুরোধ করতে থাকে, কিন্তু তিশানের মাথায় তখন প্রতিশোধের আগুন জ্বলছে। সে মিমির কোনো কথাই শুনতে পারে না। তার মনের মধ্যে জমে থাকা সব গ্লানি আর দুঃখের ভার যেন এই মুহূর্তে সে মিমির উপর চাপিয়ে দিতে চায়। অবশেষে তিশান তার পাশবিক চাহিদা মেটাতে ঝাঁপিয়ে পড়ে। সে তার সমস্ত রাগ আর হতাশা দিয়ে মিমিকে ধর্ষণ করে। মিমি তখনও করুণভাবে কান্নাকাটি করছে, কিন্তু তার কথা তিশানের মনে কোনো দাগ কাটে না। তার ভিতরের পশুত্ব যেন তখন জয়ী হয়। অবশেষে তিশান মিমিকে ভোগ করে। শান্তি পেয়েছিস আমাকে ভোগ করে? তিশান চুপ করে থাকে। তার মুখে কোনো কথা নেই। তার শরীরের সমস্ত শক্তি যেন নিমেষেই শেষ হয়ে যায়। আমি তোকে জীবনেও ক্ষমা করবো না। মিমির চোখ দিয়ে কান্না অবিরাম চলছে। মিমির কণ্ঠে কেবল ঘৃণা আর তীব্র যন্ত্রণা ঝরে পড়ছে। মিমির কথা শুনে তিশান তার কৃতকর্মের ভয়াবহতা অনুভব করে। সে ভাবে সে কিভাবে মিমিকে এত বড় কষ্ট দিল। মিমির একটা গালি দেওয়ার জন্য সে তাকে ধর্ষণ করলো। তার মনের মধ্যে তখন অপরাধবোধ আর অনুশোচনা জন্ম নিতে শুরু করে। বাইরে তখন সে পুলিশ দেখতে পায়, সাথে আছে প্রফেসর স্যার। তিশান আর পালায় না। সে বুঝতে পারে তার পালানোর কোনো পথ নেই, আর পালানোর কোনো ইচ্ছেও তার আর অবশিষ্ট নেই। সে মাথা নিচু করে সেখানেই দাঁড়িয়ে থাকে। মিমিকে তার বান্ধবীরা মিমির বাড়িতে নিয়ে যায়, আর পুলিশ তিশানকে থানাতে নিয়ে যায়। কোর্টে বিচারে 3 দিনের রিমান্ডের রায় হয়। তিশান শুধু ভাবে রিমিকে যে কষ্ট দিয়েছে তার কাছে এ শাস্তি সামান্য মাত্র। তার পরিবার বলতে কেউ নেই। তার মা অনেক আগেই না ফেরা দেশে চলে গেছে। ভাইয়া তাদের বড়। যদিও সীমার আগের পরিবারের সন্তান তিশানের ভাই, সেই এই পরিবারের দায়িত্ব সামলায়। এটাই তার পরিবার। আজকে 2 দিন ধরে তিশান থানাতেই আছে। কেউ তাকে দেখতে আসে না। সে ভাবে কেনই বা আসবে, হয়তো লজ্জায় তারা আসতে পারে না। পুলিশ তখন তিশানের নাম ধরে ডাক দেয়। তিশানকে? জি স্যার, আমি। চল তাহলে। কোথায়? রিমান্ডে মার খেতে। দেখে তো ভালো পরিবারের সন্তান মনে হয়, আর এমন জঘন্য কাজ করলি? কথাটা বলেই তাদের হাতে লাঠি দিয়ে তিশানকে আঘাত করতে থাকে। একদিকে তিশান রিমান্ডের মার খেতে খেতে একদম করুণ অবস্থায় আছে, অন্যদিকে মিমির অবস্থা তখনও স্বাভাবিক হয় না। মিমির মা তাকে সান্ত্বনা দেয়। মা, কান্না করিস না। ওই শয়তান ছেলের শাস্তি ব্যবস্থা করা হয়েছে। তোর খালাতো ভাই হয় সে, সীমার আগের পরিবারের ছেলে। আমরা এসব জানতাম না। ওকে সামান্য শাস্তিতে কাজ হবে না। সামান্য শাস্তি না মা, 3 দিনের রিমান্ডে ওকে নেওয়া হয়েছে। মা, তুমি সত্যি বলছো? হ্যাঁ রে মা, আর শুনলাম তার পরিবার নাকি তাকে দেখতে যায়নি। বেশ করেছে, এবার বুঝো। এদিকে রিমান্ডের মার খেতে খেতে তিশানের অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে। সে এখন দুর্বল আর আঘাতে জর্জরিত। 15 দিন পর ভাইয়া থানায় আসে। ভাইয়াকে দেখে তিশান অনেক খুশি হয়। সে ভাইয়াকে ডাক দেয়। ভাইয়া, আমি এদিকে। ছি, তুই আমার ছোট ভাই ভাবতেই খারাপ লাগছে। যদিও সৎ ভাই তুই, তবুও তোকে তো আমি কখনো অবহেলা করিনি তিশান। তুই এমন কাজ করতে পারলি কিভাবে? আমাকে বের করো প্লিজ। চুপ, তুই এখানেই ঠিক আছিস। এখানে আমি একদম ভালো নেই। রিমান্ডে মার খেতে খেতে অনেক করুণ অবস্থা হয়েছে। এই দেখ। তিশানের সৎ ভাই জাহিদ ভাবে, কি করব বল, তোকে এই অবস্থায় দেখতে হবে আমি ভাবতেই পারিনি। কি ভাবছো? না, কিছু না। বাড়ি থেকে তো কেউ দেখতে আসলো না। আসলে তুই যে কাজ করেছিস সেটা শুনে তারা তোর কাছে আসতে চায় না। আমাকে এতটাই ঘৃণা করে? হ্যাঁ রে, তোর নাম শুনতেই পারে না।
এরপর ভাইয়া জামিন নিয়ে তিশানকে বের করে। সে এখন বাড়ির দিকে যাচ্ছে। মনে হচ্ছে অনেক দিন পর সে বাড়িতে যাচ্ছে। অবশেষে সে বাড়িতে এসে পৌঁছয়। তার মনে হয় এ বাড়ি এখন তার জন্য অচেনা। তিশান জামিন পেয়ে অবশেষে বাড়ি আসে। বাড়ির পরিবেশে প্রবেশ করার সাথে সাথেই তার হৃদয়ে এক মিশ্র অনুভূতি জাগে। একদিকে দীর্ঘ 15 দিন পর আপনজনের কাছে ফেরার আকাঙ্ক্ষা, অন্যদিকে তাদের কাছ থেকে তীব্র ঘৃণা ও অবহেলা পাওয়ার ভয়। এ বাড়িতে তার সৎ ভাই, সৎ মা সীমা এবং তার ভাইয়ের স্ত্রী ঈশিতা ভাবি থাকে। এছাড়াও ভাবির ছোট বোন ফারিয়াও থাকে। তিশান খুব ভালো করেই জানে সৎ মায়ের কাছে সে রোজ অবহেলা, অপমানিত হতো, কিন্তু মিমির সাথে তার কৃতকর্মের পর তাকে আরও কতটা অবহেলা সহ্য করতে হবে সেটা সে স্পষ্ট বুঝতে পারছে। তার মনে হয় এখন হয়তো সে এই বাড়ির কাছে জীবন্ত অভিশাপ। বাড়িতে পা রাখার সাথে সাথেই সে দেখে সৎ মা, ভাবি এবং তার ছোট বোন ফারিয়া তাকে দেখে দ্রুত অন্যদিকে চলে যায়। তাদের এই আচরণে তিশান অবাক হয়, কিন্তু তার বুঝতে বাকি থাকে না যে তার প্রতি সকলের রাগটা কতটা তীব্র। তারা কেউই তার দিকে ফিরেও তাকায় না, কারো চোখে নেই এক ফোঁটা মমতা বা স্বস্তির চিহ্ন। তিশান হতাশা নিয়ে নিজের ঘরে যায়। তার ভিতরের ক্ষতগুলো আবার দগদগে হয়ে ওঠে। কিছুক্ষণ পর সে তার ভাইয়া আর ভাবির কথোপকথন শুনতে পায়। তাদের কণ্ঠস্বর যেন দরজার ফাঁক গলে তিশানের কানে এসে আঘাত করে। একটু ভালো খাবারের ব্যবস্থা করো তুই সীতা। তিশান অনেকদিন পর বাড়ি এসেছে। কেন? কেন আবার কি, সে আমার সৎ ভাই হলেও ভাই তো। অনেকদিন পর জেল থেকে বাড়িতে আসছে, তো তাকে ভালো মন্দ খাওয়াতে হবে না? তোমার ওই চরিত্রহীন ভাইয়ের জন্য আমি কিছুই করতে পারবো না। তোমার কি মাথা খারাপ হয়েছে? ওর জন্য রান্নাঘর অপবিত্র করতে পারবো না। কি বলছো তুমি? ও শুনলে খুব মন খারাপ করবে। শুনুক, তাতে আমার কি? ওর মতো একজন ধর্ষকের জন্য আমার এতটুকু সহানুভূতি নেই। তোমারই বা এত কিসের টান? ভাইয়া আর ভাবির কথা শুনে তিশানের চোখ থেকে জল এমনিতেই গড়িয়ে পড়ে। তার ভিতরের কষ্ট যেন নীরব কান্না হয়ে ঝরে। ঈশিতা ভাবি, যিনি এক সময় ছোট ভাই হিসেবে তাকে অনেক আদর করত, আজ সেইভাবেই তাকে দ্বিগুণ ঘৃণা করছে। এই পরিবর্তন তিশানের জন্য অসহনীয়। অনেকক্ষণ পেরিয়ে যায়, কিন্তু এখনো পর্যন্ত কেউ তাকে খেতেও ডাকে না। তিশান ক্ষুধার্ত, কিন্তু তার চেয়েও বেশি ক্ষুধার্ত তার মন এক ফোঁটা ভালোবাসার জন্য। কিছুক্ষণ পর সে দেখে ভাইয়া হোটেল থেকে খাবার নিয়ে আসছে। তাকে ডাক দেয়, তিশান নিচে আয়, খাবার খাবি? তিশান আসে নিচে দ্রুত, দেখে কেউ নেই। তিশান খাবার টেবিলে বসে খাবার নিয়ে তারপর জাহিদের দিকে তাকিয়ে বলে, হোটেলের খাবার কেন ভাইয়া? বাড়িতে কিছু রান্না হয়নি? ধর নে। তিশান না জানার ভান করে, যদিও সব কিছুই সে বুঝতে পারে। হ্যাঁ হয়েছে, তুই এগুলো খা। বাড়িতে তেমন ভালো কিছু হয়নি তো, তাই আমি দেখছি। ভাইয়ার ইতস্তত ভাব দেখে তিশান পুরোপুরি বুঝতে পারে সবাই তাকে ঘৃণা করে, তাই এড়িয়ে চলছে। হয়তো রান্না করা খাবারও তাকে দেওয়া বারণ। সে বুঝে যায় এই পৃথিবীতে সে এখন অপ্রাসঙ্গিক মানুষ। তিশান তখনও সে খাওয়ার টেবিলের পাশেই দাঁড়িয়ে আছে, যেখানে কিছুক্ষণ আগে সবাই তাকে অপমান করে উঠে গেল। তাই চোখে মুখে ক্ষুধা নয়, কেবল গভীর হতাশা আর অপমান লেগে আছে। সে খাবার টেবিলে বসে, প্যাকেট খুলে মুখে নিতে যাবে, ঠিক তখনই তার সৎ মা সীমা বেগম তার সামনে এসে দাঁড়ালো। তাই চোখে মুখে ঘৃণা আর বিদ্বেষ যেন উপচে পড়ছে। সীমা বেগম এক মুহূর্ত দেরি না করে তিশানের মুখের সামনে থেকে খাবারের প্যাকেট কেড়ে নিল এবং সজোরে ছুঁড়ে মারে মেঝেতে। মেঝের চারপাশে খাবারগুলো ছড়িয়ে ছিটিয়ে যায়। তিশানের এটা দেখে বুকটা যেন মুচড়ে ওঠে। তার শুধু মনে হয়, কেন সে এমন অভিশাপের জীবন নিয়ে জন্মালো। প্লেট ভাঙার শব্দে তিশানের সংবিত ফেরে। এরপরেই সীমা বেগম তার গালে ঠাস করে একটা চড় মারে। এই আঘাত শুধু গালে নয়, তার ভিতরের আত্মসম্মানটুকুও যেন চূর্ণ বিচূর্ণ করে দেয়। ওই জানোয়ারের বাচ্চা, তুই মরিস না কেন? কত জ্বালাবি আর? সীমা বেগম ক্ষোভে কাঁপতে থাকে। সে তিশানের দিকে আঙুল তুলে তেড়ে আসে। তোর বাপ মা মরেছে, তোর নামে এসব সম্পত্তি রেখে গেছে। তা না হলে তোকে কবে যে বিদায় করতাম। তোর মতো একটা নচ্ছার ছেলেকে এই বাড়িতে থাকতে দিতাম? তুই জেলে গিয়েছিলি,
তোকে বের করতে কত টাকা লেগেছে জানিস? তিশান তখনও চুপচাপ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, তার চোখ নামানো, যেন সে এই অপমানেরই যোগ্য। জানিস কি কি বিক্রি করা লেগেছে? এই বাড়ির মান সম্মান গেছে। তুই কার সাথে এমন করেছিস সেটাও জানিস? তুই আমার বোনের মেয়ের জীবন নষ্ট করেছিস। তোর মরা মুখ দেখি না কেন আমি? আমার তো মনে হয় তুই এই বংশের কেউ নোস। তুই একটা বেজন্মা। তোর মতো একটা পাপী বাড়িতে থাকলে আমাদের মঙ্গল হবে না। তিশানের ভাই জাহিদ ততক্ষণে সেখানে এসে দাঁড়িয়েছে। সে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে, যদিও তার চোখেও ক্ষোভের রেখা স্পষ্ট। মা, সে আসলো বাড়িতে, একটু খেতে তো দাও। এভাবে কথা শোনাতে হবে? ভুল করেছে, না হয় সে শুধরে নিবে, আমি সে ব্যবস্থা করব। আর তুমি তো জানো সম্পত্তির অনেকটাই ওর নামে আছে, তাকে বের না করে উপায় ছিল না। তুই থাম জাহিদ, তোর এত দরদ কেন ওর প্রতি? এই জানোয়ার শুধরাবে? ও কোনোদিন সঠিক কাজ করবে? গান্ডে পিণ্ডে খালি গিলবে, একটা কাজ করার সময় করে না, সারা দিন শুধু ঝামেলা করে বেড়াবে। আমার তো মনে হয় ও হয়েছে বেজন্মা। মরে না কেন এটা? আমাদের শান্তি দেয় না কেন? তুই আর এক মুহূর্ত আমার চোখের সামনে দাঁড়াবি না। তিশান এতক্ষণে মুখ তোলে, তার কণ্ঠে কোনো রাগ নেই, আছে কেবল গভীর ক্লান্তি আর হতাশা। আরও কিছু বলো, থামছো কেন? বলতে থাকো, যা যা বলতে বাকি আছে সব বলে নাও। আমাকে যত ইচ্ছা অভিশাপ দাও, তোমাদের গালি এখন আমার পাওনা। আবার কথা বলছিস জানোয়ার? তোর এত বড় সাহস, তুই আমার কথার উপর কথা বলিস? তুই কি জানিস না এখন এই বাড়িতে তোর ঠাঁই কোথায়? শোন, তোকে ওই মেয়েটাকেই বিয়ে করতে হবে। তিশান চমকে ওঠে, সে জানে সীমা বেগম মিমির কথাই বলছে। আমার বোনের মেয়ে সে, জাহিদের বয়সে সে তোর সিনিয়র নয়। তোর আর মিমির এমন ঘটনায় আমাদের মুখ লুকানোর জায়গা থাকে না। তুই কি ভাবলি তোর অপকর্ম করে তুই পার পেয়ে যাবি? আচ্ছা ঠিক আছে, আমি বিয়ে করব। অত সহজে পার পাবি না। তোর কি মনে হয় তুই একটা ধর্ষণ করে এসে মিমির মতো মেয়েকে বিয়ে করে সুখী হয়ে যাবি? ওই মেয়েকে তো কেউ বিয়ে করবে না। তোর অপকর্মের জন্য আজ তাদের মান সম্মান তুই শেষ করেছিস। বাজারে 10 জন তাকে নিয়ে হাসাহাসি করে, তো তোকে তাকে বিয়ে করে তার জীবনটা দিতে হবে। সীমা বেগমের কথায় স্পষ্ট বোঝা যায় এই বিয়ে কোনো সমাধান নয়, বরং মিমির পরিবারকে সমাজে মুখ দেখানোর জন্য তিশানের উপর চাপানো এক ধরনের শাস্তি। তুই যদি কথা না শুনিস তোকে মেরে ফেলবো আমি। এর চেয়ে কম শাস্তি তোর জন্য হতে পারে না। তোর মতো ছেলেকে তো সমাজে রাখাই উচিত নয়। তোকে যদি আর একবার শুনিস যে তুই কোনো ঝামেলা করেছিস, তাহলে নিজেই গলায় দড়ি দিয়ে মরবি, না হলে আমি মারবো। তার চোখ দুটো ভরে ওঠে নীরব ব্যথায়। এ বিয়ে তার জীবনে আরও বড় অন্ধকার নিয়ে আসছে, সে তা বুঝতে পারে। মিমির ঘৃণা আর পরিবারের অবজ্ঞা এ নিয়েই তাকে বাকি জীবন কাটাতে হবে। আচ্ছা। তিশান মাথা নিচু করে শুধু এই একটি শব্দই উচ্চারণ করে। তার প্রতিবাদ করার শক্তিও নেই, কারণ সে জানে তার অপরাধ কতটা গুরুতর। জাহিদ ভাই তখন তিশানের কাঁধে হাত রাখে। মা, এখন একটু শান্ত হও, তাকে খেতে দাও। ঈশান, তুই যা করেছিস সেটা গুরুতর ভুল, কিন্তু তোর মাও যা বলছে সব রাগ থেকে বলছে। তুই এখন যা যা করার জন্য বলছে তাই কর। বিয়েটা হয়ে গেলে হয়তো পরিস্থিতি একটু শান্ত হবে। ওই হারামির বাচ্চা, তুই জাহিদকে বলিস না কেন কোনো দরকার? তোর দরকার হলে তুই নিজে গিয়ে জোগাড় করবি। আর শোন, বিয়ের পর মিমির সেবা করবি, তাকে রাজরানী করে রাখবি, নয়তো আমি তোর চামড়া তুলে নেব। যা দূর হ আমার সামনে থেকে, এখন যা। তোকে এখন দেখলে আমার গা ঘিন ঘিন করে। তিশান মাথা নিচু করে উঠে দাঁড়ায়। ক্ষুধা জ্বালা তখন আর তার কাছে বড় মনে হয় না। তার হৃদয়ের ক্ষত তখন অনেক গভীর। সে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে যায়। তার মনে হয় এ বাড়িতে সে এক অবাঞ্ছিত অতিথি, যা বেঁচে থাকার কোনো অধিকার নেই। রাতে ভাইয়া তিশানের ঘরে আসেন। রেডি হয়ে নে। কেন? যা বলছি তাই কর, আর এই পাঞ্জাবিটা পর। তিশান আর প্রশ্ন করে না, সে দ্রুত তৈরি হয়ে নেয়। ভাইয়া তাকে মিমিদের বাসায় নিয়ে আসে। মিমিদের বিশাল বাড়ি, আর ভিতরের মানুষজনের চোখে ফুটে ওঠা বিরক্তি। তিশানের বুঝতে আর বাকি থাকে না এখানে কেন তাকে আনা হয়েছে। পরিস্থিতি দ্রুত এগোয়। মিমির পরিবারের পক্ষ থেকে শর্ত দেওয়া হয় যদি তিশান মিমিকে বিয়ে করে তবেই তারা বিষয়টি আর বাড়াবে না।
অপমানের বোঝা মাথায় নিয়ে তিশান অবশেষে মিমিকে বিয়ে করে। এ বিয়ে তার কাছে ভালোবাসার বন্ধন নয়, বরং অপরাধের প্রায়শ্চিত্ত। বিয়ে করে তারা বাড়িতে আসে। বাড়িতে সবাই মিমিকে পেয়ে অনেক খুশি। সৎ মা সীমা মিমিকে কাছে টেনে নেয়। আমি জানি আমার ওই অজাত ছেলে যা করেছে তা ক্ষমা পাওয়ার যোগ্য না। আমি নিজে তার জন্য লজ্জিত। আর আজ থেকে তুমি শুধু আমার বৌমা না, তুমি আমার মেয়ে। তোমার সব কষ্ট আমি ভুলিয়ে দেব। মা, মিমি কোনো কথা না বলে শুধু কাঁদতে থাকে। তার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ে। এটা বলেই তিনি সীমা বেগমকে জড়িয়ে ধরে। মিমির কান্না যেন তখন আরও গভীর হয়। এভাবে সবার সাথে মিমির আন্তরিকতা দ্রুতই বেড়ে যায়, কিন্তু তিশানের সাথে তার দূরত্ব এক চুলও কমে না। তিশানের সাথে মিমির এভাবেই বিয়েটা হয়েছে। বাসর ঘরে তিশানকে মিমি যা শুনিয়েছে সেসব রাগ আর ঘৃণা থেকে। আস্তে আস্তে এ বাড়িতে মিমি যেন এখন সবার প্রিয়, আর তিশান সবার অপছন্দের। সে আবার বাসর ঘরে প্রবেশ করে তিশান। সে দেখে মিমি খাটে বসে আছে। ঘরে মিষ্টি গন্ধ থাকলেও পরিবেশটা ভারী। তিশান খাটে বসতে গেলেই মিমি সজোরে ধমকে ওঠে। তুই ভুলে আমাকে ছবি না, এক চুলও কাছে আসার চেষ্টা করবি না। আচ্ছা ঠিক আছে আপু, কিন্তু এত ভয় পাচ্ছ কেন? এখন আমি তো তোমার স্বামী। তোর মতো পশুকে ভয় পাবো না তো কাকে পাবো? তোর না আমার সেই দিনের চেহারাটা আমি এক মুহূর্তের জন্য ভুলিনি। আপনি একজন ধর্ষক, আপনি কোনো স্বামী নন। আমাকে ক্ষমা করে দাও মিমি, আমি সেই দিনের জন্য অনুতপ্ত। আমি জানি ক্ষমা চাওয়ার যোগ্যতা আমার নেই, তবুও বলছি আমি তোমার প্রাপ্য ভালোবাসা দিতে চাই। এই জীবনে আমি কোনো দিন আপনাকে ক্ষমা করব না। আমার জীবনের সবচেয়ে বড় আঘাত আপনি। ভালোবাসা? আপনার মুখে ভালোবাসার কথা মানায় না। তুমি যা বলবে তাই করব। বলো কি করতে হবে? তুমি যদি বলো আমি এই সম্পর্ক থেকে সরে যাব। আমার থেকে দূরে থাকলেই হবে, এটাই আপনার একমাত্র শাস্তি। আপনার মুখ দেখতেও আমার ঘৃণা হয়। ভুলেও এই খাটে আপনি আসবেন না। খাটে কেন, এই ঘরের ভিতরেও আপনি আমার অনুমতি ছাড়া ঢুকবেন না। কিন্তু এখন তো আমি তোমার স্বামী, থাকলে সমস্যা কি? আমরা কি এক ঘরে থাকতেও পারবো না? আমি আপনাকে স্বামী মানি না, আর যাকে ঘৃণা করি তার সাথে আর যাই হোক এক বিছানায় থাকা যায় না। এই ঘরে আপনি থাকতে পারেন, কিন্তু আপনার স্থান হবে ফ্লোরে, আর আমার দিকে ভুল করেও তাকাবেন না। তিশান মিমির কথা মাথা পেতে নেয়। সে ফ্লোরে একটা মাদুর পেতে শুয়ে পড়ে। সারা রাত মিমির কান্নার শব্দ তার কানে আসতে থাকে। পরের দিন সকালে তিশান দেখে মিমি আয়নার সামনে দাঁড়িয়ে সাজছে। মিমিকে দেখে সে নিজেকে আর আটকাতে পারে না। এক মুহূর্তের জন্য তার মনে হয় তারা হয়তো স্বামী স্ত্রী, হয়তো সে কাছে যেতে পারবে। সে নিঃশব্দে মিমিকে গিয়ে আলতো করে পিছন থেকে জড়িয়ে ধরে। মিমি সঙ্গে সঙ্গে নিজেকে ছাড়িয়ে নিয়ে সজোরে তিশানের গালে আরও একটা চড় মারে। ঠাস করে শব্দ হয়। তিশান গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তোকে বারণ করেছিলাম না, তারপরে কেন আসলি? কোন সাহসে আমাকে ছুলি তুই? যদি আর একবার এমন করেছিস তবে এবার সরাসরি জেলে পাঠাবো। আমার কাছে তো তোর বিরুদ্ধে সব প্রমাণ আছে। মিমির রাগে গজরাতে গজরাতে দ্রুত ঘর থেকে চলে যায়। তিশান ভাবতেই পারেনি মিমি তাকে এমন প্রকাশ্যে থাপ্পড় মারবে। অপমান আর অপমানের আঘাত, এ নিয়েই চলছে তার নতুন জীবন। এরপর সে ফ্রেশ হয়ে খেতে যায়। টেবিলে গিয়ে দেখে তাকে ছাড়াই সবাই খেতে বসেছে। আগে যখন সে খেতে বসতো না, একবার ভাইয়া ডাকতো, তারপর ভাবি বলতো, সব শেষে ফারিয়াও বলতো। এখন তার উল্টোটাও হচ্ছে। সে টেবিলে বসতেই সবাই তাদের খাবারের প্লেটে পানি ঢেলে দিয়ে উঠে পড়ে। তোমরা এভাবে খাবারে পানি ঢালছো কেন? কারণ পরিবেশে নোংরা মানুষ প্রবেশ করলে সেখানে আর যাই হোক খাওয়া যায় না। আর এই নোংরা মানুষটা তুমি। ফারিয়া? চুপ! তোর মুখে আমার নামের শব্দটা মানায় না। তুই এই পরিবারের কলঙ্ক। তোর নাম শুনলে আমাদের লজ্জা হয়। তুই আমার বন্ধু না, তুই একজন অপরাধী। ফারিয়া, তুমিও আমাকে ধমক দিয়ে কথা বলছো? মা তোমার সামনে? চুপ! তোর মুখে মা ডাক মানাই না। আমি তোর মা না। আর এমন ছেলে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। তুই আমার কাছে মরে গেছিস। ভাবি প্লিজ, তুমি এদের বোঝাও। তুমি তো জানো আমি তোমাকে অনেক ভালো ভাবতাম, কিন্তু এমন কাণ্ড করবে তা আমাদের জানা ছিল না। তুমি শুধু মিমির ক্ষতি করোনি, তুমি আমাদের পরিবারের সম্মানও নষ্ট করেছো।
আমি এ বিষয়ে কিছুই বলতে পারবো না, সরি। তিশান সবার কাছে অবহেলা ও ঘৃণার পাত্র হয়ে গেল। তার চারপাশে যেন এখন শুধু দেওয়ালে ঘেরা অন্ধকার। তিশান তখন ঘর থেকে বেরিয়ে উঠানে চলে আসে। তার মন তখনও মিমির মার আর সৎ মায়ের জ্বরে ক্ষতবিক্ষত। সে উপলব্ধি করে তার জীবনে যেন কোনো ভালো কিছু আর নেই। সে কেবল হেঁটে চলেছে আর তার চোখে কোনো বাধাই মানছে না। কিছুক্ষণ পর মিমি সেই ঘরের ভিতর দিয়ে হেঁটে যায়। সে দেখে তিশান দূরে এক কোণে দাঁড়িয়ে কাঁদছে। রিমি মনে মনে ভাবে, পশুটা আবার কান্না করতেও জানে। তার চোখে কোনো সমবেদনা নেই, আছে কেবল কঠিন এক বিদ্বেষ। তিশান মিমির কাছে যায়, তার চোখ জলে ভেজা। মিমি, সরি, খুব বড় ভুল করে ফেলেছি, পারলে মাফ করে দিও। তিশান তিশানের কান্না দেখে মিমি মনে মনে ভাবে, কাঁদো, আরও বেশি কাঁদো। আমিও একদিন কেঁদেছিলাম, তোমার চেয়েও বেশি। তিশান তার কোনো উত্তর না পেয়ে আরও বেশি কষ্ট পায়। ভালো থেকো মিমি, আর বিরক্ত করব না। আমি বুঝতে পারছি আমার উপস্থিতি তোমাদের সবার জন্য কতটা যন্ত্রণা। এভাবেই চলছে তিশানের দিনকাল। তার মা সীমা বেগম কোনোভাবেই মানতে পারে না যে তিশান এই জঘন্য কাজ করতে পারল কিভাবে। এই চিন্তা করেই তিনি তার সাথে কথা বলা একদম বন্ধ করে দেন। এমনকি পরিবারের সবাই এখন তিশানের থেকে দূরত্ব বজায় রাখে। তিশানের মনে হয় সে যেন এ বাড়ির অদৃশ্য এক সদস্য। একদিন সকালে তিশান তার মায়ের কাছে যায়। মা, তুমি কি আমার সাথে কথা বলবে না? তুমি এমনভাবে মুখ ফিরিয়ে রাখলে আমি কোথায় যাব? তুই এই বাড়ি থেকে চলে যা। আর অশান্তি ভালো লাগছে না? তোর মুখ দেখতেও আমার আর ভালো লাগে না। সেটাই করবো মা, তোমার শান্তি যদি আমার চলে যাওয়াই হয় তবে তাই হবে। যাবার আগে সব লিখে দিব। এরপর তিশান দেখে তার ভাবি ছোট বোন ফারিয়া মনোযোগ দিয়ে পড়ছে। তিশান তার কাছে যায়। কি রে, কি করছিস? ফারিয়া কোনো উত্তর দেয় না। বন্ধুর সাথে কথা বলবি না? এমন বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো। তুমি যাও তো, পড়তে বসছি, বিরক্ত করো না। আচ্ছা ঠিক আছে, পড়। তিশান বুঝতে পারে এ বাড়িতে কেউ তার সাথে কথা বলতে চায় না। সে এখন সকলের কাছে এক ঘৃণিত ব্যক্তি। দুপুরে সবাই খেতে বসেছে তিশানকে ছাড়াই। এটা প্রতিদিনের ঘটনা, তবুও তিশান বাধ্য হয়ে গিয়ে বসে। মিমি সবার খাবার পরিবেশন করছে, কিন্তু সে তিশানকে একদম দেখছেই না, যেন তিশান বলে কেউ এখানে নেই। তিশান মিমিকে খাবার পরিবেশনের জন্য অনুরোধ করে। মিমি, আমাকেও একটু সময় দাও। মিমি কোনো সাড়া দেয় না। সে তিশানের দিকে এক পলকও তাকায় না। মা, তোমরা সবাই খাচ্ছ, আমাকে একটু দাও। সীমাও কোনো সাড়া দেয় না। সবাই নির্বিকারভাবে খেতে থাকে। সবাই খাচ্ছে আর তিশানের দিকে কোনো খেয়ালই নেই। এই চরম অবহেলা সহ্য করতে না পেরে তিশান টেবিল থেকে উঠে পড়ে। সে আর সেখানে বসে থাকতে পারে না। এভাবেই প্রতিদিন তাকে না ডেকে সবাই খেতে বসে। প্রথম কিছুদিন তিশান গেলেও পরে আর যায় না। সে ভাবে যেখানে ডাকার মতো কেউ নেই, সেখানে যাওয়ার চেয়ে না যাওয়া অনেক ভালো। তার ভাইয়া জাহিদ বুঝতে পারে যে তিশানের এই অবস্থা চলছে। তিনি সবার আড়ালে তিশানকে কিছু টাকা দেয়। সেই টাকা দিয়ে তিশান কোনো মতে চলে। কেটে যায় 6 মাস। এই কয়েক মাসে একটা বারও কেউ তার খোঁজ নেয়নি। কেমন খেলো, কি করলো, তিশানকে তারা এতটাই ঘৃণা করত। একদিন তিশান তার ভাইয়ার কাছে যায়। ভাইয়া। হ্যাঁ বল। ভাইয়া, আমি চাকরি করব। কেন, চাকরির কি দরকার? তুই তো জানিস বাবার সম্পত্তির ভাগ তোরও আছে। বিজনেসে হাত দে। তা না ভাইয়া, এভাবে চলতে আর ভালো লাগছে না। আমি তোমাদের উপর আর বোঝা হতে চাই না, নিজের পায়ে দাঁড়াতে চাই। তুমি সব কিছু সামলাও। আচ্ছা, তুই যখন বলছিস তখন একটা ব্যবস্থা করাই যায়। আমি তোর জন্য দেখছি কি করা যায়। ধন্যবাদ ভাইয়া। ভাইকে ধন্যবাদ দিতে হয় নাকি? তুই আমার ছোট ভাই। না, এমনি আর কি। এবার আসি তাহলে। শোন। কি বলো? ধর। কথাটা বলে 1000 টাকা তিশানের হাতে দেয় জাহিদ। ভাইয়া লাগবে না, তুমি অনেক দিয়েছো। ধর তো, এখন যা। জোর করে টাকাটা তিশানের হাতে দেয় সে। তিশান মনে মনে ভাবে, ভাইয়া তাকে ছোটবেলা থেকে অনেক আদর করেছে। আজও সেই স্নেহটুকুই একমাত্র ভরসা।
রাতে বৃষ্টিতে ভিজে তিশানকে বাড়িতে যেতে হয়। দরজায় কয়েকবার নক করার পর মিমি এসে দরজা খুলে দিল। তুমি এখনো ঘুমাওনি? মিমি কোনো কথা বলে না, তার চোখে সেই একই ঘৃণা। তিশান মিমির সাথে কথা বললেও সে এভাবেই চুপ থাকে, কোনো কথাই বলে না। আচ্ছা থাক, কথা বলতে হবে না। তিশান নিজের ঘরে যায়। বৃষ্টিতে ভেজার কারণে মাঝরাতে তার এমন জ্বর আসে যে সে কাঁপতে থাকে। জ্বরের তীব্রতায় তার সোফাতে শুয়ে থাকা অসম্ভব হয়ে ওঠে। সে ভাবে মিমিকে ডাক দেবে, কিন্তু পরক্ষণে সে পিছিয়ে আসে। না থাক, মিমি তো আমার সাথে কথাই বলে না, তাহলে কিভাবে সেবা করবে? এভাবেই জ্বর আর যন্ত্রণার মধ্যেই রাত কেটে যায়। সকালে জ্বরের তাপমাত্রা আরও বেড়ে গেছে। জ্বরের কারণে সারা রাত সে ঘুমোতে পারেনি, কেবল ছটফট করেছে। মিমি দেখেও না দেখার ভান করে চলে যায়, একবারও জিজ্ঞেস করে না তার কি হয়েছে। কিছুক্ষণ পর ভাইয়া ঘরে আসে। তিশান শোন। হ্যাঁ ভাইয়া বল। এ কি, তোর জ্বর এসেছে? মিমি কোথায়? না ভাইয়া, তেমন কিছু না, সামান্য জ্বর। তুই চুপ থাক, আমি দেখছি। তারপর ভাইয়া তিশানের কপালে ভেজা কাপড় রেখে পানি দিতে শুরু করে। তিনি তার ছোট ভাইয়ের এই অবস্থা দেখে চিন্তিত হয়ে ওঠে। কিছুক্ষণ বাদেই মিমি কি যেন খুঁজতে সেই ঘরে আসে। মিমি, জি ভাইয়া বলুন। তিশানের জ্বর আসছে, সেটা কি তুমি দেখোনি? দেখেছি। তাহলে ওকে এই অবস্থায় ফেলে তুমি ঘুরে বেড়াচ্ছ কেন? একজন স্ত্রী হিসেবে তোমার দায়িত্ব নেই? সরি ভাইয়া, আমি কোনো পশুর সেবা করব না। কথাটা বলে মিমি দ্রুত ঘর থেকে চলে যায়। ভাইয়া কিছুই বলতে পারে না, কারণ দোষটা তো তিশানেরই ছিল। ভাইয়া শুধু নীরবে তিশানের সেবা করতে থাকে। এভাবেই চলছিল তিশানের জীবন, অপমান, ঘৃণা আর একাকিত্বে ভরা। কয়েকদিন পর হঠাৎ মিমি মাথা ঘুরে মেঝেতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়। তিশান ও তার ভাইয়ার সাথে হাসপাতালে যায়। কিছুক্ষণ পর ডক্টর বাহিরে আসে। রোগীর স্বামীকে? আমি? আমার জন্য বলুন ডাক্তার। আপনি রোগীর কি হন? স্বামী। আগে মিষ্টিমুখ করান, তারপর বলছি। কিছু বুঝতে পারছি না ডাক্তার। আরে আপনি বাবা হতে চলছেন। মিমি এখন অন্তঃসত্ত্বা। সত্যি? ইয়েস মিস্টার, অভিনন্দন। তারপর বাড়ির সবাই জানলো মিমি মা হতে চলেছে, কিন্তু কেউই খুশি না, কারণ সেই সন্তান যে তিশানের। তিশান মিমির কেবিনে যায়। মিমি, আজ আমি অনেক খুশি, তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি বিশ্বাস করতে পারছি না আমাদের সন্তান আসে। মিমির মুখে কোনো হাসি নেই, তার চোখে মুখে বিষাদের ছাপ। তুমি খুশি হওনি? না। কেন? এটা তো আমাদের। তিশান অবাক হয়ে মিমির দিকে তাকিয়ে থাকে। এই আনন্দের খবরও মিমিকে খুশি করতে পারেনি। মিমির মুখে সেই কঠিন শীতল কথাটা শুনে তিশানের সমস্ত আনন্দ নিমেষে কর্পূরের মতো উড়ে যায়। তার সমস্ত শরীর যেন শীতল হয়ে আসে। আমি কোনো পশুর সন্তান আমার পেটে পালন করতে চাই না। তিশান অবিশ্বাস্য দৃষ্টিতে মিমির দিকে তাকিয়ে থাকে। সে যেন তার কানকেই বিশ্বাস করতে পারছে না। তুমি কি বলতে চাও? আমি এই সন্তান রাখতে চাই না। আমি এখনই এটা নষ্ট করে ফেলবো। তিশান যেন পাগল হয়ে যায়। সে মিমির হাত ধরে ঝাঁকিয়ে বলে, মিমি, তুমি পাগল হয়েছো? কি বলছো তুমি? আমাদের সন্তানকে মেরে ফেলতে চাচ্ছ? আমার সন্তান না, শুধুই তোমার। এই সন্তান কোনো ভালোবাসার ফসল না, এ হলো ঘৃণার প্রতিচ্ছবি। ওর শরীরে তোমারও রক্ত বইছে, সেটা কি ভুলে গেছো? তুমিও তো এর মা। হ্যাঁ, ভুলে গেছি। আমি কোনো অমানুষের সন্তান রাখবো না। মিমির কথাটা বলে হাউমাউ করে কেঁদে ওঠে। তিশানের চোখে জল আসে। সে মিমির পা জড়িয়ে ধরে। মিমি, আমার জন্য কেন এই নিষ্পাপ শিশুকে মারতে যাচ্ছ? আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ও বড় হয়ে তোমার মতো অমানুষ হবে, তার দরকার কি? তার আগেই শেষ হোক। মিমি কাঁদতে কাঁদতে তার পেটের উপর হাত রাখে আর কথাটা বলে, ওর কোনো ক্ষতি করো না, আমি কথা দিচ্ছি। ও যখন এই পৃথিবীতে আলো দেখবে, তখন আমি শহর ছেড়ে চলে যাব, তোমাকে মুক্ত করে দেব। আমার আর তোমাদের কারো সামনে আসার দরকার হবে না। আমি আর কখনো তোমাদের বিরক্ত করব না। তিশান তখনও কাঁদতে থাকে, কিন্তু তিশানের এই আত্মত্যাগ দেখে হয়তো তার মন কিছুটা নরম হয়। নিজের সন্তানের প্রতি মায়াও তখন জেগে ওঠে। আচ্ছা ঠিক আছে। তিশান দীর্ঘশ্বাস ফেলে। মিমিকে তখন তার কাছে এক অচেনা কঠিন মানুষ মনে হয়। তিশান মনে মনে ভাবে, মিমি,
তুমি এত নিচে নেমেছো তা আমার জানা ছিল না। এভাবেই চলছে তিশানের জীবন, অপমান আর অপরাধ বোধে ভরা। এর মাঝে তার চাকরির ব্যবস্থা হয়ে যায়, সে এখন একটা অফিসে কাজ করে। রাতে ঘুমানোর সময় মিমির অবস্থা বা তার কেমন আছে সেটা দেখতে তিশানের খুব ইচ্ছে করে, তাই সে রাতে মিমির ঘরের কাছে যায়। মিমি তখনও জেগে আছে। মিমি চোখ মেলে তাকে দেখতেই চিৎকার করে ওঠে। মিমি, চিৎকার করছো কেন? আমি তো শুধু দেখতে এসেছিলাম। মিমি চিৎকার শুনে ভাইয়া, ভাবি, ফারিয়া এবং মা দ্রুত রুমে চলে আসে। তারা ভাবে তিশান হয়তো আবারও কোনো জঘন্য কাজ করছে। মিমি, তিশান কি তোমার সাথে কোনো বাজে আচরণ করেছে? সত্যি বলো। মিমি মাথা নিচু করে হ্যাঁ বলে। সে বলতে চায় না যে তিশান শুধু দেখতে এসেছিল। মিমি, কি বলছো? আমি তো... তুই চুপ থাক। তোর কারণে এই মেয়েটার আজ এই অবস্থা হয়েছে। তুই এত সহজে ক্ষমা পাবি না। জাহিদ ভাই তখন ক্রোধে কাঁপতে থাকে। তিনি মিমিকে বলে, মিমি, তোমার পায়ের জুতো খোলো। মিমি তখন দ্বিধা করে, কিন্তু ভাইয়ের চোখের দিকে তাকিয়ে সেটাই বলে। যাও, এই জুতো দিয়ে তাকে বুঝিয়ে দাও সে কতটা অপরাধী। তাকে মারো। মিমি তখন দ্বিধা করে, কিন্তু ভাইয়ের চোখের দিকে তাকিয়ে সেটাই করে। মিমি প্রথমে তিশানের মুখের দিকে তাকালো। তিশান তখনও নির্বাক। এরপর মিমি তার জুতো দিয়ে ঠাস ঠাস করে 3টা আঘাত করে তিশানের গালে। চরের চেয়েও এই জুতো দিয়ে আঘাত তিশানের আত্মাকে বেশি বিদ্ধ করে। ভাইয়া, তুমি মারলে কোনো দুঃখ ছিল না, কিন্তু আমার স্ত্রীর হাতে মার খাওয়ালে। কথাটা বলেই তিনি আঘাতের কষ্ট নিয়ে অন্য রুমে চলে যায়। তিশান সিদ্ধান্ত নেয় আজ থেকে আর কারোর সাথেই কোনো কথা বলবে না। সে সকালে খুব ভোরে উঠে অফিসে চলে যায় এবং বাড়িতে ফেরে অনেক রাত করে। এতে কারোর সাথেই তার দেখা হয় না। সে নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখে। তার মনে হয় যাদের চোখে সে কেবল ঘৃণা দেখে তাদের সামনে আসার কোনো দরকার নেই। এখন সে ভাইয়ের সাথেও কথা বলে না। নিজের বাড়িতে আলাদা রুমে থাকতে শুরু করে তিশান। এভাবেই কেটে যায় 6 মাস। এই কয়েক মাসে তিশান অনেকটাই নিজেকে পরিবর্তন করেছে। সে এখন শান্ত, সংযত এবং কাজের প্রতি মনোযোগী। এই 6 মাসে মিমি যা যা লাগতো সবই এনে দিত, কিন্তু কথা বলতো না। একদিন রাতে মিমি একা বসে আছে। সে তিশানের এই পরিবর্তন লক্ষ্য করেছে। সে ভাবে, না, আমার জন্য তো অনেক কষ্ট করেছে, আর সেদিন আমি যা করেছি মানে জুতো দিয়ে মারা, সেটা একদম ঠিক করিনি। আমারও তার কাছে ক্ষমা চাইতে হবে। আজকেও রাত করে বাড়িতে ফেরে তিশান। দরজায় নক করার পর মিমি নিজেই দরজা খুলে দিল। তিশান তো দেখে অবাক, কারণ প্রতি রাতে কাজের লোক করিম চাচাই দরজা খুলে দিত। এখন এত দেরি করে বাড়িতে ফেরো কেন? তুমি জানো আমার কত ভয় করে? তাতে কারো কোনো সমস্যা থাকার কথা না। আমি না থাকলে এই বাড়ির জন্যই বরং ভালো। কথাটা বলেই তিনি ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে তিশান দেখে মিমি তার বিছানাতে বসে আছে। কি ব্যাপার মিমি, আজ হঠাৎ আমার রুমে? তুমি কি অসুস্থ? আমি কি আসতে পারি না? সেটা বলিনি। তোমার কিছু লাগবে? কোনো কিছুর প্রয়োজন হলে বলতে পারো। না। তাহলে? মিমি তখন মাথা নিচু করে বসে আছে। তার কণ্ঠে অনুশোচনা স্পষ্ট বোঝা যাচ্ছে। আমার এখন নিজেকে অপরাধী মনে হচ্ছে। কেন, কি হয়েছে? আমার জন্য তুমি এমন হয়ে গেছো। আর সেদিন তোমাকে জুতা দিয়ে মারার পর আমি আফসোস করেছি। আমি বুঝতে পারি তুমি কতটা কষ্ট পাচ্ছ। তুমি যা করেছো ভালোই করেছো। আমি তার যোগ্য না, একটুও ভালো করিনি। আমি তোমার প্রতি খুব অন্যায় করেছি। আমার কাছে এটা কোনো ব্যাপার না। তুমি রাত জেগো না, ঘুমাতে যাও। তোমার এখন বিশ্রাম দরকার। চল আজ ডিনার করি। আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। হাসছো কেন? এতদিন যখন ডাকার মতো কেউ ছিল না, তখন তো আমার না খেয়েই দিন কেটেছে। আজ না ডাকলেও চলবে। তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো, আমার ক্ষুধা নেই। আমি বাইরে থেকে রোজই কিছু খেয়ে আসি। তিশান তার কষ্ট লুকিয়ে মিমিকে ফিরিয়ে দেয়। তার মন তখনও বিশ্বাস করতে পারে না যে মিমি সত্যিই বদলে গেছে। তিশান তখনও কঠিন দৃষ্টিতে মিমির দিকে তাকিয়ে থাকে। তার মন তখনও মিমির আগের দিনের কথাগুলো ভুলতে পারে না। আগে যখন ডাকার মতো কেউ ছিল না, এখন আর না ডাকলেও চলবে। তুমি এত সহানুভূতি দেখাচ্ছ কেন? আমি কারো করুণার পাত্র হতে চাই না। মিমি চুপ থাকে।
তিশানের চোখে অভিযোগ সে বুঝতে পারে। মিমি, ঘুমাতে যাও, অনেক রাত হয়েছে। আর জেগে থাকলে আমাদের সন্তানের ক্ষতি হবে। ও সরি, আমাদের না, শুধুই আমার সন্তানের ক্ষতি হবে। মিমি চোখে বিস্ময় আছে। সে তিশানের এই কথা শুনে প্রতিবাদ করে। আমাদেরই সন্তান, এতে সরি বলার কি আছে? তুমি কেন বারবার এমন কথা বলছো? তুমি তো আর আমার সন্তানকে মেনে নাওনি, মেরে ফেলতে চেয়েছিলে। সেজন্যও শুধু আমার সন্তান, আর কারো না। এই সত্য তুমি ভুলতে পারবে না। মিমি তখন তিশানের কাছে আসে। তার চোখে এখন অনুশোচনা। আচ্ছা, আমরা কি ভালোভাবে শুরু করতে পারি না? সব কিছু ভুলে যাই, কি? নতুন সংসার, নতুনভাবে আমাদের জীবন শুরু করি। না, সেটা আর সম্ভব না। অতীতের আঘাত এত সহজে ভোলা যায় না। তোমারও অতীতে আমি কষ্ট দিয়েছি, তা আমি চাই না ভুলে যাও। তুমি ঘুমাতে যাও, আর দেরি করো না। কথাটা বলেই তিশান ঘুমোতে যায়, যাতে সকালে তাড়াতাড়ি উঠতে পারে এবং বাড়িতে কাউকে দেখতে না হয়। মিমি তখন হতাশ হয়ে তার নিজের রুমে চলে যায়। সে বুঝতে পারে তিশানকে ফেরানো এত সহজ নয়। সকালে ঠিক ভোর 5টায় তিশান উঠে পড়ে। তার লক্ষ্য একটাই, যাতে কারো চোখে না পড়ে। সে দ্রুত ফ্রেশ হয়ে বের হয়েছে, এমন সময় মিমি এসে দাঁড়ায়। এত সকালে কোথায় যাচ্ছ? অফিসে। আমার কাজের সময় শুরু হয়ে যায় দ্রুত। আমার জানা মতে এত সকালে কোনো অফিস খোলা থাকে না। তুমি তাহলে কোথায় যাচ্ছ? তুমি কি আমাকে এড়িয়ে চলতে চাইছো? মিমি হাসে, তার হাসিটা তিক্ততা বোঝায়। নিজের খেয়াল রেখো, বাই। না খেয়ে যাচ্ছ? দাঁড়াও, তোমার খাবার রেডি করে দিচ্ছি, আমার বেশি সময় লাগবে না। না থাক, দরকার নেই। আমি বাইরে থেকে খেয়ে নিব। তুমি এত কষ্ট করার দরকার নেই। বেশিক্ষণ লাগবে না, তুমি 2 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। না থাক মিমি, এত কষ্ট করার দরকার নেই। আর এই বাড়ির কোনো খাবার আমার পেটে হজম হবে না। কেন, কি এমন হয়েছে যে বাড়ির খাবার হজম হবে না? তিশান মিমির চোখে চোখ রাখে। তার কথায় এখন চরম বিদ্রুপ। হোটেলে খাবার খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, তাই গত 6 মাস ধরে সেটাই খেয়ে বেঁচে আছি। আর এই বাড়ির খাবার খেতে গেলে যদি আবার বমি হয়? কথাটা বলেই তিশান দ্রুত অফিসে চলে যায়। মিমি তখনও দরজায় দাঁড়িয়ে থাকে। তিশানের কথার আঘাত সে বুঝতে পারে। মিমি এখন তিশানের সাথে কথা বলতে চায়। তিশান মনে করে হয়তো সবাই অবহেলা করছে দেখে মিমি করুণা দেখাচ্ছে, কিন্তু তিশান তো কারো করুণার পাত্র হতে চায় না। তার সংকল্প স্থির, তার সন্তান যখন পৃথিবীর আলো দেখবে তখন সে তাকে নিয়ে এই শহর ছেড়ে চলে যাবে। অফিসে কাজ করছে তিশান, এমন সময় অচেনা নাম্বার থেকে কল আসে। হ্যালো। কি করছো? সরি, আপনাকে চিনতে পারলাম না। মিমি এই প্রথম তাকে ফোন দিয়েছে, তাই তিশান ইচ্ছে করেই অপরিচিতের ভান করে। আমি মিমি, চিনতে পারছো না? ও হ্যাঁ, বলো, কেন ফোন করেছো? কিছু কি নিয়ে আসবো? আমি কি তোমার কাছে ফোন দিতে পারি না? তুমি তো এর আগে কখনো ফোন করনি, তাই আর কি। এখন থেকে দেবো। কি করছিলে? কাজ করছিলাম। এখন তো লাঞ্চের সময়, তাই না? চলো না আজ বাড়িতে লাঞ্চ করি, আমি তোমার জন্য অপেক্ষা করব। সরি মিমি, যেতে পারবো না, তুমি খেয়ে নিও। বলেই তিশান ফোন কেটে দিল। কিছুক্ষণ পর মিমি আবার ফোন করে। হ্যালো। বাড়িতে আসো প্লিজ, আমি তোমার জন্য সব রান্না করেছি। এই 6 মাস যখন বাড়িতে খাবার জোটেনি তখন তো মরে যায়নি। এখন বাড়িতে না খেলে আর মরে যাব না। তুমি কেন এত জোর করছো? সব কিছু ভুলে আগের মতো হয়ে যাও প্লিজ, আমি আর থাকতে পারছি না। সরি, সেটা আর সম্ভব না। আর ফোন করে বিরক্ত করো না। কথাটা বলেই তিশান ফোন রেখে দেয়। রাতে বাড়িতে যায় তিশান। দরজায় কয়েকবার নক করার পর মিমি নিজেই দরজা খুলে দেয়। তুমি এত রাত অবধি জেগে থাকো কেন? তোমার ঘুমানো দরকার। তোমার জন্য। আমাকে তো সহ্যই করতে পারো না। আজ হঠাৎ আমার জন্য অপেক্ষা করছো, নাকি আমার খারাপ অবস্থা দেখে করুণা করছো? আমার প্রতি সহানুভূতি দেখাচ্ছ? করুণা কেন করতে যাব? আসলে তোমার ভালোবাসাটা এখন বুঝতে পারছি। তুমি নীরবে আমাকে কত ভালোবেসেছো তা এখন উপলব্ধি করছি। মিমি, গত 2 বছরে অনেক বলেছি, তখন তো একবারও বোঝোনি। আর সবাই আমাকে অবহেলা করছে দেখে তোমার করুণা হচ্ছে? এটাকে ভালোবাসা বলে না। কথাটা বলেই তিশান রুমে চলে যায়। ফ্রেশ হয়ে আসার পর তিশান দেখে মিমিও তার রুমে কালকের মতো আজও বসে আছে। তোমাকে রাত জাগতে মানা করেছি না? কেন ঘুমাচ্ছ না?
আমার ঘুম আসছে না, আমি কি করব? আমার সন্তানের জন্য তোমাকে ঘুমাতে হবে, তোমার বিশ্রাম দরকার। তাহলে আমাকে ঘুম পাড়িয়ে দিতে হবে। তুমি কি ছোট যে তোমাকে ঘুম পাড়িয়ে দিব? এসব কি আবদার? আমি কিছু শুনতে চাই না, আমি ঘুমাবো আর তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিবে, নয়তো ঘুমাবো না। তুমি না দিলে আমি সারা রাত জেগে থাকবো। আমাকে না তুমি ঘৃণা করো, তাহলে আমি স্পর্শ করলে তোমার খারাপ লাগবে না? তখন তো রাগের মাথায় বলেছি, আর এখন তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমাদের সন্তানের কিন্তু ক্ষতি হবে। সে যদি না ঘুমিয়ে জন্ম নেয় তখন? তিশান নিরুপায় হয়ে পড়ে। সন্তানের ক্ষতির কথা শুনে সে আর প্রতিবাদ করতে পারে না। আচ্ছা বলো, কি করতে হবে? আমি তোমার সব কথা শুনবো। আমার মাথায় হাত বুলিয়ে দিতে হবে, আর এখন থেকে আমি তোমার কাছে এই ঘরেই থাকবো, আমি আর একা থাকবো না। তিশান কিছু বলে না। মিমি যা যাচ্ছে সেটা তিশানের পক্ষে মেনে নেওয়া কঠিন। তবুও সে মিমির মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে শুরু করে। মিমি তার স্পর্শ পেয়ে চোখ বন্ধ করে নেয়। সে মনে মনে ভাবে, এত অবহেলার পরেও আমাকে এত ভালোবাসে, আর আমি কেন আগে বুঝতে পারিনি। কিছুক্ষণের মধ্যেই মিমি ঘুমিয়ে যায়। তিশান সাবধানে তার হাত সরিয়ে নেয়। সে তার দিকে তাকিয়ে থাকে। এরপর সে সোফায় ঘুমোতে যায়। সকালে এই শোনো, হুম। তুমি সোফাতে কেন ঘুমিয়েছো? তুমি বিছানায় ঘুমিয়েছো, তাই এখানে ঘুমিয়েছিলাম। তোমার ঘুম ভাঙুক আমি চাইনি। তাই বলে সারা রাত সোফাতে এইভাবে ঘুমাবে? তুমি নিজেকে কেন এত কষ্ট দাও? আমার কাছে এটা কোনো ব্যাপার না, আমার অভ্যাস হয়ে গেছে। তুমি নিজেকে কেন এত কষ্ট দাও তিশান? তিশান তখন মিমির দিকে তাকিয়ে একটা গভীর সত্য বলে। মিমি শোনো, তোমাকে একটা কথা বলি। আপনজনেরা যখন সবাই কথা বলা বন্ধ করে দেয়, তখন তার থেকে অবহেলিত আর কেউ থাকে না। তার থেকে বড় কষ্ট আর কিছুই হতে পারে না। আর যদি তোমার মা বাবা ভাই বোন এরা সবাই কথা বলা বন্ধ করে দেয়, তাহলে তোমার কেমন লাগবে? আমি তো মরেই যাব, আমি এক মুহূর্ত সহ্য করতে পারবো না। আমিও ঠিক বেঁচে থেকেও মরে গেছি। আমি 6 মাস ধরে মরেই আছি। এসব আমার জন্য হয়েছে, তাই না? আমি সব কিছুর জন্য দায়ী। না, তোমার কোনো দোষ নেই। যা ছিল তা আমার পাপের জন্য হয়েছে। মহান আল্লাহ হয়তো আমার এমন শাস্তি দিতে চান, তাই এমন হয়েছে। আমি সবাইকে বলি সব কিছু ঠিক করে দেব, আমি ক্ষমা চাইবো সবার কাছে। থাক, সেটার কোনো প্রয়োজন নেই। এই 6 মাসে আমার সবাইকে চেনা হয়েছে, তারা ক্ষমা করলেও আমার কষ্ট ভুলবে না। তারপর আর কিছু না বলে ফ্রেশ হয়ে অফিসে চলে যায়। এভাবেই কেটে যায় আরও 2 মাস। মিমি চেহারায় এখন অনেক পরিবর্তন এসেছে। সে এখন সন্তানের জন্য নিজের অনেক যত্ন নেয়, যাতে সন্তানের কোনো ক্ষতি না হয়। আর সে তিশানকে অনেকবার বলেছে যে সব কিছু ভুলে নতুন করে শুরু করতে, কিন্তু তিশান না করেছে। কারণ এই 6 মাসে মিমিকেও সে ভালো করে চিনেছে। সেই আঘাত ভুলতে সে সময় চায়। তিশান এখন কঠোর, আর মিমি এখন অনুতপ্ত। তিশান অফিসে তার কাজে মনোযোগ দিয়ে ব্যস্ত আছে। তার কাজের প্রতি আগ্রহ দেখে বস খুশি। হঠাৎ পিয়ন এসে দাঁড়ায় তিশানের কাছে। স্যার আপনাকে ডেকেছেন। ওকে, আসি। তিশান বসের চেম্বারে যায়। স্যার আসবো? হ্যাঁ আসো। হঠাৎ কি জন্য ডেকেছেন? ডেকেছি এই কারণে যে তোমার প্রমোশন হয়েছে চিটাগাং শাখায় ম্যানেজার হিসাবে। স্যার সত্যি বলছেন? আমি কি শুনতে ভুল করছি? হ্যাঁ সত্যিই বলছি। তোমার কাজের প্রতি আগ্রহ, নিষ্ঠা আর সহানুবর্তিতা দেখেই এই প্রমোশন দেয়া হয়েছে। আর এভাবে চলতে থাকলে তুমি জীবনে ভালো কিছু করতে পারবে, আমি শিওর। আরও বড় উন্নতি তোমার জন্য অপেক্ষা করছে। জি স্যার, দোয়া করবেন। আপনার এই বিশ্বাসের মর্যাদা আমি রাখবো। অবশ্যই। যাও, কাজে মনোযোগ দাও, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। তিশান নতুন উদ্দীপনা নিয়ে কাজে মনোযোগ দেয়। কিন্তু অফিসের কাজ করছে এমন সময় মিমির ফোন থেকে কল আসে। তিশান বুঝতে পারে হয়তো কিছু একটা হয়েছে। হ্যালো। তুমি কোথায়? এক্ষুনি অফিসের কাজ বন্ধ করো। অফিসে কাজ করছে। কেন, কিছু হয়েছে? তোমার শরীর ঠিক আছে তো? তুমি দেরি না করে হাসপাতালে চলে এসো। ওকে, আসি, তুমি চিন্তা করো না। তিশান দ্রুত হাসপাতালে যায়। সেখানে গিয়ে দেখে মা, ভাইয়া, ভাবি, ফারিয়া সবাই এসেছে। তিশান বুঝতে পারে বড় কিছু ঘটেছে, কিন্তু সে জানে সে কাউকে কিছু জিজ্ঞেস করলে তার উত্তর পাবে না। সবাই তাকে এড়িয়ে চলবে। সে ভাবে ফারিয়াকে বলবে, সে হয়তো অন্তত উত্তর দেবে। যে ভাবা সেই কাজ। তুমি নোংরা মানুষ,
আর আমি এমন মানুষের সাথে কথা বলি না। তুমি আমাদের সবার সম্মান নষ্ট করেছো। আজকে না হয় একটু কথা বল প্লিজ, তারপর আর কোনোদিনও কথা বলতে হবে না। আমি তোমার কাছে আর আসবো না। আচ্ছা বলো। দেখ তো মিমি কেমন আছে, কি হয়েছে ওর? আচ্ছা দেখছি। ফারিয়া কথা বলছে না, মুখ ঘুরিয়ে নেয়। কিছুক্ষণ পর ফারিয়া ফিরে আসে, তার চোখে মুখে উত্তেজনা। তিশান ভাইয়া, তোমার একটা খুশির খবর আছে। কি কি হয়েছে বলতো? ফারিয়া, তোমাকে মানা করার পরও এই বাজে মানুষটির সাথে কথা বলছো? তোমার লজ্জা করে না? ভাবি আর কত ঘৃণা করবে? চুপ, আর কোনো কথা না। তোমরা আমাকে এখনো এত ঘৃণা করো? আমার অস্তিত্ব তোমাদের কাছে এতই অসহ্য? কথাটা বলেই সে আর অপেক্ষা করে না, সে মিমির কেবিনের জানালার কাছে যায়। সে দেখে মিমির পাশে একটা সুন্দর ফুটফুটে নবজাতক শিশু কান্না করছে। মিমি তখনও জ্ঞান ফিরে পায়নি। মা, ভাইয়া, ভাবি, ফারিয়া এরা সবাই মিমিকে দেখতে যায়। তিশান জানালা থেকে সরে আসে। তার মন তখন গভীর আনন্দে ভরে যায়। তার সন্তান পৃথিবীর আলো দেখেছে। হঠাৎ মিমির সাথে দেওয়া সেই প্রতিজ্ঞাটা তার মনে পড়ে যায়। ফারিয়া তখন বাইরে আসে। তিশান ভাইয়া, তোমার ছেলেটা দেখতে খুব সুন্দর হয়েছে, একদম পুতুলের মতো। ধন্যবাদ ফারিয়া, আজকে কথা বলার জন্য তোকে অনেক ধন্যবাদ। ভালো থাকিস আর মনে রাখিস, আজকের পর হয়তো আমার সাথে আর কথা বলতে পারবি না। কেন? এমনি, তুই যা, ভাবি দেখলে তোকে বকা দিতে পারে। তিশান হাসে। আজ সে অনেক খুশি, যে খুশি কাউকে বলে বোঝাতে পারবে না। এই খুশি শুধু ইচ্ছু তার জন্য। মিমি তো তাকে আগেই বলেছে যে সে কোনো জানোয়ারের সন্তান রাখতে চায় না। তাহলে মিমি তো খুশি হবে না। মিমির দায়িত্ব এখন শেষ। তিশানও মিমিকে কথা দিয়েছিল, তাদের সন্তান যখন পৃথিবীর আলো দেখবে তখন মিমিকে মুক্ত করে তার সন্তানকে নিয়ে অন্য কোথাও চলে যাবে। আজ তো মিমির দায়িত্ব শেষ, তাহলে এখানে থেকে আর কি হবে? আর তার মা তো বলেই দিয়েছে সে পরিবারে অশান্তি সৃষ্টি করে, তাহলে কেনই বা সে এখানে থাকবে? চলে যাওয়াটাই ভালো। আর থাকবে না এই অবহেলা শহরে। কিন্তু যাবার আগে একটা চিঠি দিতে চাই, আরও একটা কাজ। তার সব কিছু মিমি আর তার ছেলে আর তার মায়ের নামে ভাগ করে দেবে। যদিও সব পেপার রেডি, শুধু সাইন করতে হবে। যে ভাবা সেই কাজ। তিশান একটা চিঠি লেখে, যেখানে তার সব কষ্ট আর সিদ্ধান্ত তুলে ধরে। রাতের আধারে এসে সে তার নবজাতক পুত্রকে কোলে নেয় এবং চলে যায় এক অজানা শহরে। মিমির ঘুম ভাঙে। প্রথম কথাটাই তিনি জানতে চায়, আমার সন্তান কোথায়? পরিবারের সবাই চুপ হয়ে যায়, কেউ কিছু বলতে পারছে না। তাদের মুখ দেখেই মিমি বুঝতে পারে কিছু একটা হয়েছে। তোমরা কথা বলছো না কেন? আমার ছেলে কোথায়? আসলে কি বলবো মিমি? আমি বলছি, তিশান চলে গেছে তোমার সন্তানকে নিয়ে। কোথায় গেছে কেউ জানে না। কি বলছো ভাবি? এটা কিছুতেই হতে পারে না। কান্না করে মিমি। তার কান্না অবিরাম চলতেই থাকে। হ্যাঁ, এটাই সত্যি। সে রাতে এসে নিয়ে গেছে। আসলে আমাদের উচিত হয়নি এতটা অবহেলা করা। এর জন্য হয়তো সবাইকে ছেড়ে চলে গেছে। আমাদের ব্যবহার ওকে বাধ্য করেছে। মিমি, তোমার জন্য এই চিঠি রেখে গেছে। কথাটা বলেই সবাই বাইরে চলে যায়। মিমি তখন কাঁদতে কাঁদতে চিঠিটা পড়তে শুরু করে। প্রিয় মিমি, তোমাকে প্রিয় কেন বললাম জানো? তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু তুমি তো আর সেই ভালোবাসা বুঝলে না। একটা ভুলের জন্য দূরে সরিয়ে দিয়েছো। একবার বুঝতে চেষ্টাও করো না আমি কেমন আছি। মিমি, তুমি হয়তো জানো না, তোমার সাথে বাজে ব্যবহার করার কারণে আমাকে জেলে 3 দিন রিমান্ডে অসহ্যকর শাস্তি পেতে হয়েছে। তারপর বাড়িতে আসলাম, দেখলাম সবাই আমাকে এড়িয়ে চলে, কেউ কথা বলে না। যারা আমাকে ছাড়া খেত না তারা তখন আমি টেবিলে গেলে উঠে যেত। মিমি, তুমি তো আমার গায়ে হাত তুলেছ, জুতো দিয়ে আঘাত করেছ। কই, আমি তো কিছু বলিনি। শুধু একটা ফুলের জন্য আমাকে সব সহ্য করতে হয়েছে। কিছুদিন পর জানতে পারলাম আমি বাবা হতে চলেছি। সেদিন অনেক খুশি হয়েছিলাম, ভেবেছিলাম তুমি হয়তো এই খুশিতে আমাকে মাফ করে নতুন করে শুরু করবে, কিন্তু না, সেটাও হলো না। উল্টো আমাদের সন্তানকে গালি দিলে। সেদিন তোমার ওই সব কথা শুনে সারা রাত ঘুমাতে পারিনি। শুধু এটাই ভাবতাম, সন্তানটাকে শুধুই আমার। আজ আমি আমার কথা রেখেছি। তোমাকে বলেছিলাম না
আমাদের সন্তান যখন পৃথিবীর আলো দেখবে তখন তাকে নিয়ে চলে যাব। আর সেটাই করলাম। কিছুদিন পর ডিভোর্সের পেপার পাঠিয়ে দেব। তোমার কাবিনের টাকা আজ শোধ করে দিলাম। সব কিছু সবার নামে করে দিয়েছি। আর আজ থেকে আমার পৃথিবীতে আমি আর আমার ছেলে থাকবো, আর কাউকে লাগবে না আমাদের। ভালো থেকো। আল্লাহ হাফেজ। ইতি তিশান। মিমি হাউমাউ করে কেঁদে ওঠে। মিমি বলে, এটা তুমি কি করলে? আমি তো চেয়েছিলাম নতুন করে শুরু করতে, কিন্তু তার আগেই তুমি চলে গেলে। আমার এত ভালোবাসা তুমি কেন দেখলে না? মিমি কান্না আর অনুশোচনায় তখন ছটফট করতে থাকে। একদিন পর হাসপাতাল থেকে সবাই বাড়িতে আসে। সবাই তখনও শোকাহত আর অনুতপ্ত। মা, হ্যাঁ বল। তিশান এভাবে চলে গেল? হ্যাঁ চলে গেছে। মা, ও তো একটা অন্যায় করেছে বলে তোমরা ওর সাথে খাওয়া থেকে শুরু করে কথা বলা পর্যন্ত বন্ধ করে দিয়েছো, কিন্তু তোমরা তার সাথে প্রতিদিন অন্যায় করে গেছো। সেটা কি তোমাদের ভুল হয়নি? তোমাদের উচিত হয়নি তাকে এতটা অবহেলা করা। তোমরা সবাই ওর প্রতি খুব অবিচার করেছো। আমি অন্যায় করেছি। ভাইয়ার এই কথা শুনে সীমা বেগম আর ঈশিতা ভাবি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তাদের বুঝতে বাকি থাকে না তাদের চরম অবহেলায় তিশানকে পরিবার থেকে দূরে সরিয়ে দিয়েছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। জাহিদ মিমির কাছে আসে। মিমি কান্না করছে। জাহিদ এসে মিমিকে বলে, আচ্ছা মিমি, তোমার সাথে কি সেদিন তিশান কোনো বাজে ব্যবহার করেছিল? না ভাইয়া। তাহলে তোমার উচিত হয়নি তার গায়ে হাত তোলা। সে ভুল করেছিল, কিন্তু তুমিও তো তাকে স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত করেছ। মিমি চুপ করে থাকে। সে বুঝতে পারে ভাইয়া কি বলতে চাইছে। সেদিন তোমাকে মারতে হুকুম দিয়েছি বলে আর তুমি হয়তো সেই সুযোগের সদ্ব্যবহার করেছ। এখন তিশান আমার সাথেও কথা বলে না, পরিবারের কারোর সাথেই যোগাযোগ রাখেনি। সরি ভাইয়া, আমার ভুল হয়েছে। আমি বুঝতে পারিনি। এখন কান্না করে কি হবে? যা হবার তা হয়ে গেছে। আমাদের সবার ফুলের ফল এখন আমরা পাচ্ছি। বাবা, তুই একটু খুঁজে দেখ পাওয়া যায় কি না। আমি আমার নাতিকে দেখতে চাই। আমার ছেলেটা কোথায় গেল? খুঁজে দেখেছি মা, কিন্তু কোথাও নেই। সে এমনভাবে সব যোগাযোগ বন্ধ করেছে যেন সে পৃথিবী থেকে মুছে গেছে। এদিকে তিশান সব কিছু আগে থেকেই ঠিক করে রেখেছিল, তাই ওর থাকতে কোনো অসুবিধা হচ্ছে না। তবুও তিশান তার ছেলের নাম ঈশান রেখেছে। তাকে নিয়ে সে মাঝে মাঝে শুধু কান্না করে। তবে ঈশানকে দেখভাল করার জন্য দুজন লোক আছে। রহিম চাচা ও তার স্ত্রী থাকে। তারা দুজনেই ঈশানকে নিজের সন্তানের মতোই ভালোবাসছে। তবে এখন শুধু মিমিকে ডিভোর্স দেওয়াটা বাকি রয়েছে। দুদিন পর তিশান মিমির কাছে ডিভোর্সের পেপার পাঠিয়ে দিল। বাড়িতে কেউ আছেন? এই পেপারটা মিমির জন্য পাঠানো হয়েছে। জি বলুন। আচ্ছা আমাকে দিন। ভাবি, তোমার জন্য এই পেপার পাঠিয়েছে কে যেন। কে? দেখো। ফারিয়া সেই পেপারটি মিমিকে দেয়। কথাটা বলে সে চলে যায়। তারপর মিমি যা দেখে যেন আকাশ ভেঙে তার মাথায় পড়ে। এই তো ডিভোর্স পেপার, সম্পত্তি পেপার, সাথে একটি চিঠিও। মিমি চিঠিটা পড়তে শুরু করে। মিমি, আমি সাইন করে দিয়েছি। তুমি সাইন করলে আমাদের ডিভোর্সটা হয়ে যাবে। আর ভালো একটা ছেলে দেখে বিয়ে করে নিও। তোমাকে তোমার অধিকারটা বুঝিয়ে দিয়েছি। আল্লাহ হাফেজ। মিমি তখন জ্ঞান হারায়। স্বামীর শোক আর সন্তান হারানোর ব্যথায় বিদীর্ণ হতে থাকে। মিমি বলে, আমি তো চেয়েছিলাম তোমাকে কাছে পেতে, নতুন করে সবকিছু শুরু করতে। তারপরে আমাকে কেন ধরে ঠেলে দিলে? কান্না যেন অবিরাম চলছে। সে আরও বলে। এমন সময় সীমা এসে ঘরে ঢোকে। কি রে মা, কান্না করিস কেন? তোর কি শরীর খারাপ লাগছে? মা, তিশান আমাকে ডিভোর্স পেপার পাঠিয়েছে। কি? এটা সে করলো কিভাবে? আসলে আমাদের উচিত হয়নি ওকে এতটা অবহেলা করা। তাই সে আমাদের সবাইকে ছেড়ে অন্য কোথাও চলে গেছে। আমার সন্তানের মুখটাও দেখতে দিল না। আমি কি নিয়ে বাঁচবো? ভাবি কান্না করো না, দেখবে একদিন ঠিকই ভাইয়া আমাদের কাছে চলে আসবে। ও আর কখনো আমাদের কাছে আসবে না। তার চোখে আমাদের জন্য কোনো ভালোবাসা ছিল না। কি বলেছে আসবে না? আমরা তাকে ফিরিয়ে আনবো, দরকার হলে খুঁজে বের করব। এর মধ্যেই জাহিদ ভাইয়া আসে।
মা, মিমি ঠিকই বলেছে, তিশান আর আসবে না। কেমন করে বুঝতে পারলি? মা, তিশান যে সিম ব্যবহার করতো সেটা বন্ধ করে ফেলছে। আর কোথায় গেছে কেউ কিছু বলতে পারে না। আমি ওর সব বন্ধুর কাছে গেছি, কিন্তু কেউ কিছুই বলতে পারে না। সে হয়তো এমন কোথাও গেছে যেখানে আমরা পৌঁছতে পারবো না। তাছাড়া ওর যা ছিল তা সবার নামে করে দিয়েছে, ওর ছেলের নামে অর্ধেকটা আছে। তুমি আমার সন্তানকে একবার দেখতেও দিলে না। এমন সময় সীমা এসে তাড়াতাড়ি ভাইয়া, ও কি আর কখনো আসবে না? আমি কি আমার সন্তানকে আর দেখতে পাবো না? আসবে কিনা জানি না, তবে এখন থেকে গিয়ে ও ভালোই করেছে। কি বলছিস তুই? কেন মা, ভুল কিছু বললাম? মা, কেউ ভুল কাজ করলে সেই কাজে সে নিজে অনুতপ্ত হয়। সে এমনিতেই কষ্ট পায়, আর তার মধ্যে তোমরা যে করেছো। আমি মাঝে মধ্যে দেখতাম ছোট কান্না করতো, আমি দেখেও না দেখার ভান করে চলে যেতাম, কারণ ভুলটা তার ছিল। কিন্তু এখন মনে হচ্ছে আমরা সবাই ভুল ছিলাম। মিমি, আমি তোমাকে কখনো দোষ দিব না, শুধু একটাই কথা বলবো, তুমি যা করেছো এমনটা না করলেও ভালো হতো। তোমরা তাকে একটু ভালোবাসা দিলেও হয়তো সে থেকে যেত। ভাই, আমি বুঝতে পারিনি। এখন থেকে আর এরকম করবো না। এখন বলে আর কি হবে, ও তো আর নেই। এভাবেই চলছে পরিবারের শোক আর অনুশোচনার কথা। আর এদিকে তিশানের অবস্থা বেশি একটা ভালো না, কারণ ঈশানকে শান্ত করতে পারছে না, সারাক্ষণ কান্না করে। তারপর যখন রহিম চাচা আর চাচি সেখানে আসে, তখন থেকে ঈশান কান্না করলে চাচি সব দেখাশোনা করত। রহিম চাচা ও তার স্ত্রী তিশানকে নিজের ছেলে মনে করে, এখন অফিস থেকে ভালো সুবিধা দিচ্ছে। এদিকে ঈশানকে চাচা চাচি দেখছে আর তিশান অফিস সামলাচ্ছে। এভাবেই কেটে গেল 6টা বছর। এখন তিশানের নিজের বাড়ি গাড়ি সব হয়েছে, কিন্তু আফসোস একটাই, যদি তার পরিবারটা সাথে থাকতো। না থাক, যেভাবে চলছে আজীবন এভাবেই থাকবে, দরকার নেই। এর মধ্যেই ঈশান আসে। বাবা, জি আব্বু, বলো। বাবা, আমার নতুন রিমোট কন্ট্রোল গাড়ি লাগবে। আমার ঈশান বাবার খেলনা লাগবে আর আমি দেব না, সেটা কি করে হয়? অবশ্যই দেব। বাবা, আমরা এক্ষুনি যাব মার্কেটে। একটু পরে যাই বাবা, তোমার তো একটু ঘুম দরকার। আমি পরে যাব না, এক্ষুনি যাব। আমার আর দেরি সহ্য হচ্ছে না। আব্বু, জেদ করছো কেন? এখন তো দোকানে ভিড়। এখন না গেলে আর খেলনা নিব না। তুমি আর কখনো আমার জন্য খেলনা কিনবে না। আচ্ছা চলো, তোমার জেদ আমি মেটাবই। বাবা, তোমাকে অনেকগুলো ধন্যবাদ। এই হলো ঈশান, তিশানের ছেলে। যদি কিছু চাই আর সেটা দিতে দেরি করলে সে আর নেবে না। এই ঈশানকে মিমি মারতে চেয়েছিল, তিশান থাকতে সেটা কি করতে দিত? সেটার জন্যই আজ এত দূরে চলে এসেছে। তারপর ঈশানকে নিয়ে তার খেলনা কিনতে যেতে হলো। বাবা, আমার লাল কারের গাড়ি লাগবে, একদম বড় দেখে। ওকে, তোমার যেটা ভালো লাগবে সেটাই হবে। ঈশান, এখন তো গাড়ি কেনা হলো, তাই বলছি এখন নতুন পোশাক কিনলে কেমন হয়? বাবা, অনেক ভালো হয়। নতুন গাড়ি, নতুন পোশাক, সব মিলিয়ে অনেক ভালো হবে। আচ্ছা চলো। তারপর তিশান ঈশানকে শপিং মলে নিয়ে যায়। সেখানে গিয়ে দেখে তার মা, ভাইয়া, ভাবি, ফারিয়া, মিমি সবাই একসাথে শপিং করছে। তাদের দেখেও না দেখার ভান করে আসতে যাবে, এমন সময় ভাইয়া ডাক দেয়। তিশান। তিশান শুনেও চলে যেতে থাকে। তারপর ভাইয়া সামনে এসে দাঁড়ায়। কিরে, কোথায় পালাচ্ছিস? 6 বছর পর তোর সাথে দেখা পেলাম, আর তুই কথা না বলে চলে যাচ্ছিস? তিশান মাথা নিচু করে আছে, কিছুই বলছে না। সরি ভাইয়া। এর মধ্যেই বাকি সবাই আসে সেখানে। তাদের চোখে মুখে আনন্দ আর বিস্ময়। বাবা, কেমন আছিস? তোকে কত খুঁজেছি। তিশান চুপ করে আছে। তিশান ভাইয়া, তোমাকে কত খুঁজেছি কিন্তু পাইনি। তুমি কেন এমন করলে? আমাদেরকে ক্ষমা করে দিও তিশান, আমাদের ভুল হয়েছিল। আমি কারোর উপরে রেখে নেই, আর ক্ষমা চাওয়ার কিছুই নেই। তোমরা যা করেছো ভালোই করেছো। বাবা, তোর সাথে কি সেই পিচ্চি দাদু ভাই? হ্যাঁ, এই ঈশান। কিছুক্ষণ পর তিশান মিমির দিকে খেয়াল করে।
আগের তুলনায় অনেক শুকিয়ে গেছে মিমি, আর এখন তাকে দেখে কান্না শুরু করে দিয়েছে। তাদের দিশানের কি, এখন তো তার স্ত্রী নেই। তুমি কেমন করে আমার সন্তানকে এভাবে না দেখে দূরে চলে গেলে? তুমি জানো আমি কত কষ্ট পেয়েছি। সরি, আপনার কথা ভুল হচ্ছে। আমাকে আপনি করে বলছো? আমি তোমার স্ত্রী মিমি। অপরিচিত কারোর সাথে আপনি করে বলাই ভালো, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। আমি কি সন্তানকে একটু দেখতে পারি, একবার কোলে নিতে পারি? ভুলেও ওর দিকে হাত বাড়াবেন না। কেন কেন আমার সে অধিকার নেই? আপনার কোনো অধিকার নেই ঈশানের প্রতি, কারণ আপনি ওকে মারতে চেয়েছিলেন। আচ্ছা, অনেক কথা হয়েছে, এখন আমাদের সঙ্গে বাড়িতে চল, আর কোথাও নয়। সরি ভাইয়া, যেতে পারবো না, আমার এখন নিজের সংসার আছে। কি, তুই আমার মুখের উপর কথা বলছিস? আজ তোকে এভাবে ছেড়ে দেব না। আর দাদু ভাইয়ের সাথে আমার অনেক কথা আছে। ভাইয়া আর মায়ের কথায় তিশানকে বাড়িতে আসতে হলো। আসার পর তিশান যে রুমে থাকতো সে রুমে যায়। বাহ, সে আগের মতোই আছে। এর মধ্যেই মিমি আসে সেখানে। হঠাৎ করে মিমি তিশানের পা জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। তুমি আমাকে একটিবার হলেও ঈশানকে আদর করতে দাও, তোমার পায়ে পড়ি। তিশান নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকে। আমি অনেক কেঁদেছি তোমার এই ঈশানের জন্য, তবুও তোমাদের দেখতে পারিনি। আজ কাছে পেয়ে দূরে ঠেলে দিচ্ছ। আমি তোমাকে খুব ভালোবাসি। আপনার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, আপনি ভুলে যাচ্ছেন কেন? আপনি আমার প্রাক্তন স্ত্রী। আমি সাইন করিনি, আমি পেপার ছিঁড়ে ফেলেছি। আমি তোমাকে ডিভোর্স দেবো না। মিমি, একটা কথা স্পষ্টভাবে শুনে রাখো, ঈশান কিংবা আমার ধারের কাছেও আসলে আমার চেয়ে আর কেউ খারাপ হবে না, কথাটা মনে রেখো। এই 6 বছরে আমার ভেতরে ভালোবাসা বলে কিছু অবশিষ্ট নেই। আমি তোমার পায়ে পড়ছি, আমার সন্তানকে একটু কাছে পেতে দাও প্লিজ। তিশান চলে আসে রুম থেকে। সময় পেরিয়ে খাবারের সময় হয়। আজ তিশানের জন্য সবাই খাবার টেবিলে অপেক্ষা করছে। সবাই ডাকছে তিশানকে। তিশান তার ছেলের হাসি দিয়ে এগিয়ে যায় টেবিলে, বসে সে। খাবার বেড়ে দেয় মিমি। তিশান বসে থাকে। তুমি খাচ্ছ না কেন? সারাদিন ধরে কিচ্ছু খাওনি। এই বাড়ির খাবার গত 6 বছর যখন খাইনি, আর খাবো না, আমার অভ্যাস চলে গেছে। খাবারের প্রতি এত রাগ কিন্তু ভালো না। আর হ্যাঁ, বুঝছিলাম ঈশান আমার কাছে থাক আজকে প্লিজ। না, সেটা সম্ভব না। আমার ভুল আমি বুঝতে পেরেছি, সেজন্য আমি অনেক অনুতপ্ত। তুমি প্লিজ না করো না। তুমি যা শাস্তি দেবে আমি মাথা ব্যথে নেব। যদি ঈশান তোমার কাছে থাকতে চায় তাহলে না করব না। তিশান তখন ঈশানের দিকে তাকিয়ে একটু কঠিন সুরে কথা বলে। ঈশান, তুমি তোমার বাবার কাছে থাকবে নাকি অপরিচিত কারো কাছে? ভালো করে বলো। কি বলো তুমি? আমি অপরিচিত? আমি ওর মা। হ্যাঁ, ঠিকই বলছি, ঈশানের কাছে তুমি অপরিচিতই। গত 6 বছর ও তোমাকে দেখেওনি, তোমার কোনো স্পর্শও পায়নি। তিশান ঈশানকে কোলে তুলে নিল। ঈশান বাবা, তুমি কি এনেকে চেনো? হ্যাঁ বাবা, চিনি। ইনি আমার মা। ও, তাহলে তুমি ওকে তোমার জালে ফাঁসিয়েছো? বাচ্চার সামনে কি বলছো এসব? ঈশান, তুমি যদি ওনার সাথে থাকো তাহলে বাবাকে হারাবে। বলো, তোমার কাকে লাগবে, বাবা না মা? আমার বাবাকে লাগবে। বাবাই আমাকে আদর করে, নতুন খেলনা কিনে দেয়। ঈশান, তোর মার কাছে আসবি না? একবারও কাছে আসবি না? মা, তোমার চেয়ে বাবা আমাকে অনেক ভালোবাসে। ঈশান তখন মিমিকে দেখিয়ে হাসে। কি বুঝতে পারছেন আমার সন্তান কাকে বেছে নিয়েছে? এই 6 বছরে যা কষ্ট পেয়েছি তার চেয়ে আজ আমাকে বেরিয়ে ফেলো, তা আরো ভালো হয়। আর ভালো লাগছে না স্বামী সন্তানকে দূরে রেখে। তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ কেন? মিমি, তুমি এখন আসতে পারো। ঈশানের অসুবিধা হচ্ছে, ও এখন ঘুমাবে। চলো রুমে যাই। তাড়িয়ে দিচ্ছ? আমি তো তোমার স্ত্রী। তাড়িয়ে কেন দেব? সেই অধিকার আমার নেই। এখন তো এই বাড়ির মেহমান মাত্র, আজ আছি তো কালই নেই। তারপর মিমি কান্না করতে করতে চলে যায় সেখান থেকে। এভাবেই একদিন কেটে যায়। সকালে ঈশানকে রেডি করে তিশানও রেডি হয়েছে। এমন সময় মিমি আর মা আসে। এত সকালে রেডি হচ্ছিস কেন? তোরা কোথায় যাচ্ছিস? একটু বাজারে যেতে হবে। কেন? ব্রেকফাস্ট করতে যাচ্ছি। বাবা, তুই আমাদের উপর রেগে আছিস, কিন্তু ঈশানকেও কিছু খেতে দিচ্ছিস না? মা, আমি যেখানে খাবো না
সেখানে আমার ছেলেও খাবে না, সে আমার মতোই চলবে। ঈশানকে অন্তত খেতে দাও, সে তো কোনো ভুল করেনি। সরি, সেটা আর হচ্ছে না। তিশান ঈশানকে নিয়ে বাজারে ব্রেকফাস্ট করতে যায়। হোটেল থেকে খেয়ে আসার পর ঈশান বাবা, এদিকে আয়, তোমার জন্য খেলনা এনেছি। না, ঈশান যাবে না, ও এখন আমার সাথে থাকবে। তুমি এমন করছো কেন? আমি তোর মা, তুমি আমাকে কেন এত কষ্ট দিচ্ছ? আমি এমনই হয়ে গেছি। তিশান খেয়াল করে মিমির চোখের কোণে জল জমেছে, তাতে তার মন করে না। কিছুক্ষণ পর মিমি আসে, তার চোখে মুখে মিনতি। তুমি কি আমার কষ্টটা একটুও বুঝবে না? আমার উপরে এত রাগ কেন? তোমার আবার কি কষ্ট? তুমি তো সবসময় আনন্দ ছিলে। ঈশানকে আমার কাছে আসতে দিচ্ছ না, তুমিও ভালোভাবে কথা বলছো না, এতে কি আমার কষ্ট হয় না? আমি কি মানুষ না? তিশান চুপ করে থাকে। এই 6 বছরে কিভাবে কাটিয়েছি সেটা আমি জানি। এমন কোনো রাত নেই তোমাদের কথা মনে করে কান্না না করেছি আমি। আমাকে একটু আপন করে নাও প্লিজ, আর পারছি না। দেখো মিমি, আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই যে তোমাকে আপন করে নিব। আর তোমার এই কথা এখন বলে কি লাভ বলো? আমি তো আর ডিভোর্স পেপারে সাইন করিনি, তুমি আমাকে এখনো ডিভোর্স দাওনি। তুমি প্লিজ আজকে ঈশানকে আমার কাছে থাকতে দাও প্লিজ, আমি ওকে নিয়ে একটু ঘুমাবো। আজকে কেন জানি মিমির কথায় তিশানের বিবেক বাঁধে। সে ভাবে সে ঈশানের প্রতি অন্যায় করছে, তার মার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। না, দেবে না ঈশানকে আমার কাছে? আচ্ছা, নিয়ে যাও, তবে ওকে সাবধানে রাখবে। ঈশান তোর মার কাছে আসবি না? ঠিক হচ্ছে না। বলতে দেরি ঈশানের যেতে দেরি করে না। তিশান খেয়াল করে মিমি ঈশানকে পেয়ে অনেক খুশি, আর ঈশানও হয়তো আজ তার মাকে কাছে পেয়ে সেও খুশি। ঈশান বাবা, আমাকে ছেড়ে আর যাবি না তো? না আম্মু, তোমাকে ছেড়ে আর যাব না, তুমি অনেক ভালো। তাহলে তাহলে আম্মুকে একটু ভাবতে দাও তো। মুয়া। তিশান তাদের মা ছেলের কাণ্ড দেখে অনেকটাই ভালো লাগে। আর সবচাইতে বড় কথা হলো ঈশান অনেক খুশি। এত খুশি আগে কখনো দেখেনি। তোমাকে অনেক ধন্যবাদ। কেন? এই যে ঈশানকে কাছে আসতে দিলে, আমার সব কষ্ট দূর হয়ে গেল। ঈশানের জন্য আমি সব কিছুই করতে পারি, আমার কাছে ওর সুখী সবচেয়ে বেশি। তারপর মিমি ঈশানকে নিয়ে যায়। সারাদিন এভাবেই কেটে গেল। রাতে ঈশান ঘুমিয়েছে, এখন চলো। আমি তো একা নই। চলো, মা খেতে ডাকছে, তুমি না খেলে কেউ খাবে না। আমি খাবো না। চলো তো। এই নোংরা মানুষটাকে কেন স্পর্শ করছো? আমাকে ছোবে না। কি বলছো এসব? তখন মিমি বলে, আমি আমার স্বামীকে স্পর্শ করছি, কোনো নোংরা মানুষকে স্পর্শ করছি না। তুমি আমাকে কবে থেকে স্বামী মানছো? যখন জুতো দিয়ে মারছিলে তখনও? মিমি চুপ করে থাকে। মিমি, সব কিছু এত সোজা না। একবার লাথি মেরে ফেলে দিয়ে আবার তাকে সরি বলে সমাধান করা যায় না। যখন জেল থেকে ছাড়া পেয়ে তোমাকে বিয়ে করলাম, তখন সব সময় তোমার কাছে ক্ষমা চেয়েছি। আর আমার একটা ভুলের জন্য বাড়ির সবাই কথা বলা বন্ধ করে দিয়েছে। আমি ভেবেছিলাম হয়তো রেগে আছে, কিছুদিন পর সবাই আমার সাথে কথা বলবে এবং তুমিও আমাকে মেনে নেবে। তোমরা আমাকে এতটাই ঘৃণা করতে যে তোমরা সবাই একসাথে খেতে বসতে, আমাকে একটু ডাকতেও না। যদি আমি নিজ ইচ্ছায় যেতাম তবে তোমরা উঠে যেতে। এতে কি আমার কষ্ট হয়নি? এভাবে একদিন না পুরো 6 মাস কেটে গেছে। তার মধ্যে কি একবারও খোঁজ নিয়েছো? মিমি, আমার পরিবার না হয় রেগেছিল, আমি তো তোমার বিয়ে করার স্বামী ছিলাম। সেই ভালোবাসার টানে কি একবারও কাছে এসেছো? যখন দেখলে কি আমার কাছে আসে না, তখন ভালোবাসার টানে নয়, করুণা করতে আসলে তুমি। প্লিজ চুপ করো, আমি আর নিতে পারছি না, আমাকে এত কষ্ট দিও না। তবে আজ কেন খাবারের জন্য এত ডাকছো? আমি তোমার পায়ে পড়ি, প্লিজ এসব বলে আমাকে আর কষ্ট বাড়িও না আমার। আমি এখন বুঝতে পারছি তোমার সাথে একটা ভুল করে যা শাস্তি তা পেয়ে গেছি, আর কোনো রকম কষ্ট আমি নিতে পারবো না। আর যা বুঝতে পারলাম, আমাকে ভালোবাসার মতো কেউ নেই। এসব বলে আর আমার কষ্ট বাড়িয়ে দিও না। আর হ্যাঁ, ঈশান যদি তোমার কাছে থাকতে চায় তাহলে ওকে রেখে আমি চলে যাব, তোমার জীবন থেকে দূরে সরে যাব। না, এইটা করো না, আমার তোমাকেও লাগবে। আমার স্বামী আর সন্তান দুজন কি প্রয়োজন? না মিমি, সেটা আর সম্ভব না। আর দেখলাম ঈশান তোমাকে পেয়ে অনেক খুশি হয়েছে। আমি সোফাতে ঘুমাচ্ছি। সোফাতে ঘুমাতে হবে না, এসো একসাথে থাকি, আমি তোমাকে আর কষ্ট দেব না।
না মিমি, তুমি নতুন করে মায়ার জালে পড়তে চাই না। তারপর মিমি আর ঈশান খাটে ঘুমোলো, তিশান সোফাতে ঘুমোলো। মাঝরাতে মিমি তিশানের পা জড়িয়ে কান্না করছে। তুমি কেন এত কষ্ট পাচ্ছ আর আমাকে কষ্ট দিচ্ছ? সব ভুল বুঝে বুঝে কেন বাদ দিচ্ছ না? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কি ব্যাপার মিমি, মাঝরাতে পা জড়িয়ে ধরে কেন কান্না করছো? ঘুমাও। আর নিতে পারছি না এই মান অভিমানের জীবন। আমি তোমাকে ছাড়া একা বাঁচতে পারবো না। ঘুমাতে যাও। তিশানের মনে হয় মিমির এই কান্না সত্যি বলছে, যে সে তাকে কাছে পেতে চায়। কিন্তু আগের কথা মনে পড়লে নিমেষেই মন খারাপ হয়ে যায়। তুমি যদি এবার আমাকে ফেলে চলে যাও তো আমার মরার লাশ দেখে যেতে হবে তোমাকে। আমি বাঁচবো না। আমার জন্য কেন জীবন দিতে চাইছো? আমিও যে তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমাকে ছাড়া আমার আর কিচ্ছু নেই। আজ 6 বছর পর বলছো? তুমি এখান থেকে যাবার পর আমি বুঝতে পেরেছি তোমাকে কতটা মিস করেছি। আমার ভুল হয়ে গেছে। তিশান বুঝতে পারে মিমি যা বলছে সত্য বলছে, কারণ তার চোখের পানি মিথ্যা বলতে পারে না। তুমি ঘুমাতে যাও প্লিজ, নিজের যত্ন নাও। তুমি এসো প্লিজ, আমি তোমাকে ছাড়া ঘুমাবো না। মিমি তুমি যাও, আমি এখানে ঠিক আছি। এসো। মিমি জোড়াজুড়িতে তিশান আর না করতে পারল না। মাঝখানে ঈশানকে রেখে তারা তিনজন ঘুমোয়। সকালে ঈশান বাবা, ওকে ডাকছো কেন? আর কিছুক্ষণ ঘুমা। আজকেই আমাদের বাড়িতে রওনা হতে হবে, আর দেরি করা যাবে না। তুমি পাগল হয়েছো? এখনই চলে যাবে? এখানে আর থাকা আমার পক্ষে সম্ভব না। 6 বছর পর বাড়িতে আসলে আর এখন 2 দিন থেকে চলে যেতে চাইছো? এখানে থেকে কি হবে? আমার তো কাজ আছে। তুমি কি ভুলে গেছো তোমার পরিবার এখানে, আর তুমি তাদের ফেলে দূরে চলে যেতে চাইছো? এমনকি আমার কথা একবারও ভাবো না? এই পরিবারে আমাকে ভালোবাসার মতো কেউ নেই, তাহলে কার জন্য থাকবো? মিমি কিছু বলে না। তারপর ফ্রেশ হয়ে ঈশানকে রেডি করে বের হয়েছে। এমন সময় মা, ফারিয়া, ভাবি, মিমি সবাই তার সামনে দাঁড়ালো। বাবা, কোথায় যাচ্ছিস? আমাকে বাড়ি ফিরতে হবে, আমার কাজের দেরি হচ্ছে। এটা কি তোর বাড়ি না? তুই কি আমাদের কাছে থাকতে পারিস না? তিশান চুপ করে থাকে। বাবা, আর রাগ করে থাকিস না, আমাদের ভুল হয়েছে। মা, আমার দেরি হচ্ছে, যেতে হবে। অনেকদিন পর বাড়িতে আসলি, আর এই বাড়ির পানি পর্যন্ত তো খেলি না। আগে যখন খাবার জোটেনি, এখন না খেলেও চলবে। বাবা, আর রাগ করে থাকিস না, আমাদের ভুল হয়েছে। তোমাদের উপর আমার কোনো রাগ নেই, আমি শুধু আমার জগতে ফিরে যাচ্ছি। তাহলে খাচ্ছিস না, আর এখন চলে যেতে চাইছিস কেন? আমাকে ক্ষমা করে দে বাবা। তোর ছেলের কাছে মার কোনো ভুল নেই। কি বলছো মা? ছেলের কাছে মার কোনো ভুল নেই। যা করেছো ভালোই করেছো, আমার পাপের শাস্তি হয়েছে। তুই চলে যাবার পর মিমিও অনেক কেঁদেছে, আর ওকে কষ্ট দিস না। তুমি এবার যদি আমাকে ফেলে চলে যাও তাহলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। আমি বাঁচবো না। ভাইয়া, আর রাগ করে থেকো না প্লিজ। আমাদের ভুল আমরা বুঝতে পেরেছি। আমাদের ভুল আমরা বুঝতে পারছি, তুমি প্লিজ আমাদের ক্ষমা করে দাও। তিশান সবার কথা শুনছে, কিন্তু সে এখনও যেতে চাইছে। ঈশানকে বের করছে। এমন সময় মিমি চাকু নিয়ে সামনে দাঁড়ালো। তুমি যদি আর এক পা বাড়াও তাহলে এই চাকু দিয়ে সুইসাইড করবো, আমি মরে যাব। আব্বু, মা কান্না করছে, আমরা আর যাব না, এখানেই থাকবো। মাকে কষ্ট দিও না। তিশান ঈশানের দিকে চেয়ে আর কিছু বলতে পারে না। বাবা, এখন রাগ করে থাকিস না, আমার দাদু ভাই বলছে এখানে থাকবে। আচ্ছা ঠিক আছে, তোমরা যা বলবে তাই হবে। তিশান আর না করতে পারে না। তারপর মান অভিমান শেষ করে দিল। আর ভালো লাগছে না এই একা জীবন। কি মহারাজ, রাগ তাহলে ভাঙলো? ঈশানের জন্য কিছু করতে পারলাম না, সব ওর জন্য। আমিও চেয়েছিলাম তুমি থাকো। আমি জানতাম তুমি ঈশানের কথা শুনবে। তুমি চাইলে তো আর থাকতাম না। এই জন্যই তো ঈশানকে বলে রেখেছিলাম। আমি ওর কাছে আগেই তোমার দুর্বলতা জানতে চেয়েছি। কি? ঈশানকে আগেই বলেছিলে? হ্যাঁ, আমি জানতাম ঈশান বলতে তুমি সে কথা রাখবে। মিমি তখন তিশানকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দেয়। আমায় বিছানাতে ফেলে দিচ্ছ কেন? এসব কি করছো? কেন দিয়েছি এখন বুঝতে পারবে? কি করছো?
একটু আদর করছি, আমার স্বামীকে আদর করছি। লাগবে না তোমার আদর, সরে যাও। আমি আদর না করলে কি করবে শুনি? আমার অধিকার আছে। আগে কোথায় ছিল এত আদর? আগেরটা আর এখনকারটা সম্পূর্ণ আলাদা হবে। কথাটা বলেই ঠোঁটে চুমু খায় মিমি পুরো 3 মিনিট ধরে। তুমি পাগল হয়েছো, এভাবে কেউ লিপ কিস করে? আমার ঠোঁট খিটে ফেলেছো। কই দেখি তো। এখন আবার হাসছো, ধরো দেখাচ্ছি।